প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সেকেন্ড ব্যাচের যেহেতু ক্লাস শুরু হচ্ছে, যারা প্রথম ব্যাচে আছেন তারাও সেকেন্ড ব্যাচের সাথে ক্লাস পরীক্ষা সবই দিতে পারবেন। তার মানে আপনারা যারা প্রথম দিকে ভর্তি হয়েছেন তারা একসাথে দুইটা ব্যাচ করতে পাচ্ছেন, প্রথম ব্যাচ এবং দ্বিতীয় ব্যাচ। এই সুযোগ আমার সবসময় থাকে। তার মানে যারা আগে ভর্তি হয় তারা বেনিফিটেড হয় ডাবল কোর্স করার। এই মুহূর্তে যারা ভর্তি হচ্ছেন তারা তো পূর্ণাঙ্গ কোর্স পাবেন। এইটা দ্রুত শেষ করে আমরা চলে যাব রিভিশনে, র্যাপিড রিভিশনে আমরা যেগুলো শেখাবো, প্রবলেমেটিক প্রশ্নকে আরো অনেক আলোচনা করব, তারপরে ড্রাফটিং আলোচনা করব, এবং আরো গুরুত্বপূর্ণ যেগুলো সাজেশন আমি দিব। পরীক্ষার যখনই আমাদের ডেট আমরা পেয়ে যাব যে এই সময় এই পরীক্ষা হতে পারে, এমসিকিউ পরীক্ষার ডেট পেলে আমরা রিটেন পরীক্ষা কবে নাগাদ হতে পারে তার একটা ধারণা পাবো। অতএব সার্কুলারের আগে আমরা ক্লাসটা শেষ করে তারপরে আমরা চলে যাব রিভিশনে। রিভিশনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেখানো হবে। আর তারপরে আমরা পরীক্ষা নিব, সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা নিব, মডেল টেস্ট নিব, এইভাবে আমরা ক্লাসটা শেষ করব। এবং যখনই আমরা পরীক্ষার ডেট পাবো, মিনিমাম পরীক্ষার আমরা 1.5 মাস আগে, রিটেন পরীক্ষার 1.5 মাস আগে আমি একটা এক্সক্লুসিভ সাজেশন দিব। সাজেশনের মধ্যে আমার নোটের বাইরেও আরো কিছু প্রশ্ন থাকবে, কিছু প্রশ্নের উত্তর মানে অ্যান্সারিং হিন্ট দেওয়া থাকবে খুবই সংক্ষিপ্তভাবে, এবং কিছু প্রশ্নের অ্যান্সারিং হিন্ট থাকবেও না। তার মানে সেগুলো আপনাদের নিজে প্র্যাকটিস করতে হবে, যেগুলো আমি ক্লাসে প্র্যাকটিস করাবো। তো আমার যে পরিকল্পনা আছে, যারা নিয়মিত ক্লাস করছেন তারা অবশ্যই বেনিফিটেড হবেন, এবং পাশের ক্ষেত্রে আপনাদের খুবই সহায়ক ভূমিকা পালন করবে। যারা ক্লাস করছেন না তারা হয়তো বা ব্যস্ততায় ক্লাস করছেন না, বা পরীক্ষা কবে নাগাদ হবে এই ডাইলামাতে পড়েছেন, দ্বিধায় পড়েছেন। তো আমি বলবো সবাইকে ক্লাস করেন নিয়মিত, যেহেতু আমি ক্লাস নিচ্ছি, এবং ভিডিও দেখেন, লেগে থাকতে হবে এক কথায়। এটা একটা ম্যারাথনের মতন, আপনাদের যে বার কাউন্সিলের পরীক্ষা, আপনাদের অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে অবশ্যই ম্যারাথনের মতো আপনাকে লেগে থাকতে হবে। ওই যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আমরা ছোটবেলা থেকে যে কচ্ছপ এবং খরগোশের গল্প পড়েছি, তো খরগোশ আপনি যদি মনে করেন যে প্রথমে একটু দৌড় দিলাম, আবার একটু ঝিমিয়ে নিচ্ছি, বিশ্রাম করে নিচ্ছি, পরে আবার দৌড় দিয়ে দিব শেষের দিকে, ফার্স্ট দৌড়িয়ে আমি কচ্ছপের আগে চলে যাব, বিষয়টা তা না। আপনাকে ধীরে 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 অল্প অল্প করে আগাতে হবে, যেমন আমি আগাচ্ছি। ঠিক আছে? তো আমি একটা মানুষ, একটা কোর্স বারবার করাচ্ছি, আমারও তো বোরিং লাগে একই জিনিস বারবার পড়াতে, তারপরেও উপায় নাই, পড়াতে হবে। তারপরে আমি এই যে বিরক্তিটাকে কমানোর জন্য কি করি, নতুন নতুন ইনোভেশন নিয়ে আসার চেষ্টা করি। আমার ক্লাস টেস্টের যে প্রশ্ন, তার মধ্যে নতুনত্ব থাকে, এটাই আমার একটু ভালো লাগার কারণ। এবং আরো কি হয়, আমার যে নেক্সট ব্যাচ হবে, মানে পরের বছরের, তাদের জন্য আমি আরো একটা উন্নত নোট তৈরি করছি। যে নোটের একটা অংশ আপনাদেরকে অবশ্যই, যদি যথেষ্ট সময় আমরা পাই, তার মানে আমাদের পরীক্ষা যদি ডিলে হয়, তাহলে আমার নেক্সট যে ব্যাচ আপনাদের পরে, মানে এই পরীক্ষার পরে পরে যে পরীক্ষা হবে, পরে তো আমাকে নতুন নোট করতে হবে। মানে এইটা আমার নোটের হচ্ছে বার আইন আদালত, এটা বার লিখিত চতুর্থ সংস্করণের নোট, মানে পঞ্চম সংস্করণের নোটের কথা বলছি, সেই নোটের কাজও আমার চলছে। সেখান থেকে কিছু কিছু অংশ আপনাদেরকে আমি ক্লাস টেস্টে প্র্যাকটিস করাই। তার মানে আমার নেক্সট নোটটা অনেক ইমপ্রুভমেন্ট নিয়ে আসছি, যেন সেখানে যতই কঠিন পরীক্ষা হোক বার কাউন্সিলের, আপনাদের সমস্যা না হয়। কিন্তু এখানে আমার কি হচ্ছে, এই নোট এবং আমি এই পাশাপাশি একটা বই যেহেতু রিকমেন্ড করেছি, বই আর নোট মিলে আমরা একটা ভালো প্রস্তুতি নিব। আমার নোটের 100% পড়তে হবে, আমার ক্লাস টেস্ট 100% কাভার করতে হবে, এবং বই থেকে আমি প্রায় পুরো বইয়ে হয়তো বা আমি 30 বা 35% ক্লিয়ার করে দেব। তাহলে আশা করি আমাদের একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। তো ঠিক আছে, কারো যদি প্রশ্ন থাকে আপনারা ক্লাস চলাকালীন, যেমন একটা টপিকের একটা প্রশ্ন পড়াচ্ছি, কোনো জায়গায় যদি মনে করেন যে কনফিউশন সৃষ্টি হলো, সঙ্গে সঙ্গে আপনারা প্রশ্ন করবেন। প্রশ্ন করার উপায় হচ্ছে, দেখবেন আপনাদের সবারই রেজ হ্যান্ড অপশন আছে, রিয়াকশন বলে একটা বাটন থাকে, রিয়াকশনের মধ্যে গেলে আপনি রেজ হ্যান্ড পাবেন। রেজ হ্যান্ড চাপলে আমি বুঝবো যে কোন এক ভাই বা বোন কথা বলতে চাচ্ছেন, তখন আমি কথা বলার সুযোগ করে দেব। আবার ক্লাস শেষেও কথা বলার সুযোগ আছে, ক্লাসের মাঝখানে যখন যেটা পড়াবো সেটা নিয়ে সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে হবে। যেমন আমি এখানে 1.1 পড়ালাম,
এই পড়াতে গিয়ে কোনো প্রশ্ন থাকলে করবেন। কিন্তু আমি যখন 1.3 পড়াবো তখন আর কাইন্ডলি আপনারা কি করবেন না, 1.1 এর প্রশ্ন করাবেন না। মানে যেটা একটু আগে আমি পড়া শেষ করে আরেকটা প্রশ্ন পার হয়ে গেছি, একটু আগে এগিয়ে গেছি, তখন আমাকে আবার পিছিয়ে নিয়ে যাবেন না। যদি মিস হয়ে যায় প্রশ্ন করতে, একেবারে লাস্টে প্রশ্ন করবেন। আর পড়া অবস্থায় যদি ওই টপিকে ওই প্রশ্নের উপরে প্রশ্ন থাকে সঙ্গে সঙ্গে করবেন। এটা স্মরণ করে দিচ্ছি, ক্লাসটার যেন স্মুথনেসটা বজায় থাকে, আর যেন আপনারা নতুন স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য একটা নির্দেশনা হয়ে গেল। তো ক্লাসটি আমরা শুরু করি। আজকে আমরা পড়ছি দ্য পেনাল কোড 18 and 60, সংক্ষেপে যেটা পিসি বলি, দণ্ডবিধি। টপিক 1 পড়াচ্ছি, পানিশমেন্ট। রুটিনে দেখেছেন পানিশমেন্ট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ট্র্যাডিশনাল কোশ্চেন যদি কিছু করে, ট্র্যাডিশনাল বলতে কি, লিখিত পরীক্ষা কিন্তু অনেক আগ থেকে হচ্ছে। এমসিকিউ পরীক্ষা শুরু হয়েছে 2012 সাল থেকে, তার আগে শুধু লিখিত এবং ভাইভা হতো। ঠিক আছে, তো 1990 সালের, 1984 সালেরও প্রশ্ন আমার কাছে আছে। তো সেখান থেকে বিগত সালের কিছু ট্র্যাডিশনাল কোশ্চেন, তার মানে বর্ণনামূলক প্রশ্ন, যেগুলোর মধ্যে প্রবলেমেটিক না, যেগুলো মানে পেঁচানো নাই, একেবারে সহজ প্রশ্ন, যেগুলোর উত্তর গাইডে আপনি পেয়ে যাবেন। তো গাইডের উত্তরের সাথে হয়তো বা আমার উত্তরের একটু অমিল থাকবে। আমি একটু সহজ এবং ছোট করে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। বর্তমান প্রশ্ন পদ্ধতি সহজ এবং ছোট করে যদি আপনি লিখেন এটাই ভালো। আবার শুধু আমার ভাষা যে ব্যবহার করবেন বা কোনো বইয়ের ভাষা ব্যবহার করবেন তা নয়, আপনি নিজের ভাষায় উত্তর লিখবেন। আমার প্রতিটা ক্লাস টেস্টের নির্দেশনার মধ্যে আমি লিখি যে সহজ এবং নিজের ভাষায় উত্তর লিখেন। তাহলে দণ্ডবিধি অনুযায়ী অপরাধীদের কোন কোন দণ্ডে দণ্ডিত করা যায়, তার মানে পেনাল কোডে পানিশমেন্টের যে সেকশন আছে 53 ধারা, সেইটার সম্পর্কে বলা হচ্ছে। এটার উত্তরটা কি? আপনারা যখন পরীক্ষায়, আমার পরীক্ষা বা বার কাউন্সিলের পরীক্ষা উত্তর লিখবেন, তখন এইভাবে উত্তর লিখবেন। মনে করেন এখানে প্রশ্ন নম্বর, তারপর দিবেন নং, তারপর প্রশ্নের উত্তর। যদি ক হয় তাহলে একের ব্র্যাকেটে ক দিয়ে দিবেন, তাহলে একের ব্র্যাকেটে ক নং প্রশ্নের উত্তর। এভাবে আপনারা হেডিং দিয়ে আন্ডারলাইন করে দিবেন। আপনারা তো এভাবে শ্যাডো করতে পারবেন না, আন্ডারলাইন করে দিবেন। মাঝখানে লিখবেন এত নং প্রশ্নের উত্তর, দিয়ে আন্ডারলাইন করে তারপর প্রশ্নের উত্তর শুরু করবেন। এরপরে আমরা চলে যাব কত ধারায় বিষয়টি আছে। তো দণ্ডবিধি 1860 এর এখানে আইনের নামটা বাংলায় আছে, পারতপক্ষে চেষ্টা করবেন সকল আইনের নাম ইংরেজিতে লিখতে, তাহলে এখানে আপনার রিপ্লেস করে প্রয়োজনে, যারা এখনো পরিবর্তন করেননি, এখানে দণ্ডবিধি 1860 না লিখে আপনারা কেটে দিয়ে উপরে লিখেন দ্য পেনাল কোড 18 and 60। যেহেতু এইটা আমার 22 সালের নোটিরে একটা অংশ, তাই এখানে আইনের নামটা পরিবর্তন করিনি, কারণ তখন এভাবে আমি পড়িয়েছি। তো বাংলাতে লিখলেও সমস্যা নাই, তবে ইংলিশ লিখলে মোর স্মার্ট, আরো ভালো হবে। কেন আমি এটা বলছি? কারণ বার কাউন্সিলের এমসিকিউ বা রিটেন যে বর্তমান প্রশ্নগুলো আছে, যেগুলো জুডিশিয়ারি প্রশ্ন করেছে, সবগুলোতে আমরা দেখবো যে ইংরেজিতে নাম, বাংলায় নাম নাই। তবে ইংরেজিতে যদি প্রশ্ন আসে, যেমন এখানে দণ্ডবিধি কথাটা লিখেছে, তখন আপনি বাংলা দণ্ডবিধি লিখলেন। যদি প্রশ্নে লেখা পেনাল কোড অনুযায়ী, তখন আপনি আর দণ্ডবিধি না লিখে পেনাল কোড শব্দটাই ইংরেজিতে ব্যবহার করবেন। ঠিক আছে, প্রশ্ন ইংরেজিতে করলে আইনের নাম আপনি আইনের নাম ইংরেজিতে দেবেন, প্রশ্ন যদি বাংলাতে করে আইনের নাম আপনি বাংলাতেই করবেন। তবে একটু আমি খবর পাচ্ছি যে এবার বাংলাদেশ বার কাউন্সিলের প্রশ্ন বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃপক্ষই করবে, জুডিশিয়ারির যে সংশ্লিষ্টতা, সেইটা হয়তো বা আর থাকছে না। তবে না থাকলেও আমাদের এটা ভাবার, মানে একেবারে 100% ভাববো না যে 17 সালে যে এমসিকিউ পরীক্ষা হয়, 18 সালে যে পরীক্ষাটা হয় লিখিত, মানে 18 সালে যে ব্যাচটা বের হয়, তারা তো খুব সহজে একটা লিখিত পরীক্ষা দিয়ে বের হয়ে আসছেন। তার আগের লিখিত পরীক্ষা এগুলো ট্র্যাডিশনাল কোশ্চেন বেশি ছিল। তো সেই রকম প্রশ্ন হতে পারে, 100%ই সেরকম প্রশ্ন হবে এরকম কিন্তু ভেবে নেওয়া যাবে না। ভেবে নিলেন কিন্তু 100% না হয়ে হয়তোবা আগে ট্র্যাডিশনাল প্রশ্ন 40% দিল, 60% দিল নতুন স্টাইলের যে প্রশ্ন, প্রবলেমেটিক প্রশ্ন, ড্রাফটিং, এগুলো দিলে কিন্তু বিপদে পড়বেন। আবার আরো একটা বিষয়, ড্রাফটিং কিন্তু আগেও ছিল, ট্র্যাডিশনাল কোশ্চেনের মধ্যেও ড্রাফটিং ছিল। অতএব এখন প্রশ্ন সহজ হয়ে যেতে পারে এরকম ভাবার কিছু নাই, আরো কঠিনও হতে পারে। বার কাউন্সিল কি কঠিন প্রশ্ন করতে পারে না? বার কাউন্সিলে কি কঠিন প্রশ্ন করার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নেই? অবশ্যই আছে। অতএব ছোট করে দেখার কিছু নাই, আমরা হার্ড অ্যান্ড সোল, মানে খুব ভালোভাবেই প্রস্তুতি নেব। তো 53 ধারার বিধান অনুযায়ী 5 প্রকার দণ্ড বা সাজা বর্তমানে বলবৎ আছে। অত্র ধারার বিধান অনুযায়ী অপরাধীদের নিম্নলিখিত দণ্ডে দণ্ডিত করা যায়।
এখানে পেনাল কোডের যে আমার এমসিকিউ নোটে যেভাবে আছে ঠিক হুবহু ওইটাই ভাবে এখানে তুলে দেওয়া আছে। আপনি যদি এভাবে লিখেন, বিআর একটা যেভাবে আছে হুবহু সেইভাবে লেখা হলো আপনার। তাহলে প্রথমত মৃত্যুদণ্ড যদি সম্ভব হয় ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট হোক, ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দিবেন, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করার দরকার নেই। এখানে থার্ড ব্র্যাকেটে আমি দিয়েছি ডেথ পেনাল্টি, ইংরেজিটা দিলে ভালো হয়, তার মানে আপনি ইংরেজিটাও জানেন, তাহলে এটা আপনার একটা অতিরিক্ত স্মার্টনেস প্রকাশ পাবে। দ্বিতীয়ত যাবজ্জীবন কারাদণ্ড, ইমপ্রাইজনমেন্ট ফর লাইফ, বের একটা এইভাবে ভাষাটা আছে, লাইফ ইমপ্রাইজনমেন্ট লেখা নাই, ইমপ্রাইজনমেন্ট ফর লাইফ লেখা আছে। এখানে ডেথ পেনাল্টির কিন্তু আরো একটা নাম আছে ক্যাপিটাল পানিশমেন্ট। হ্যাঁ, মৃত্যুদণ্ডের আরো একটা নাম হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট বলা হয় মৃত্যুদণ্ডকে, সেটাও একটা বিষয়। তৃতীয়ত দ্বীপান্তর, যেটা বাতিল করা হয়েছে, ট্রান্সপোর্টেশন, এই যেটা বাতিল করা হয়েছে সেটা আমরা লিখেছি কেন? এই যে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, এই সিরিয়ালটা, তারপরে চতুর্থত সিরিয়ালটা ধরে রাখার জন্য। এটা কি লিখা জরুরি? লিখা জরুরি না, লিখলে ভালো, না লিখলেও সমস্যা নেই। চতুর্থত কারাদণ্ড মানে ইমপ্রাইজনমেন্ট, এটা আবার ক খ দুই প্রকার আছে। কয় আছে সশ্রম কারাদণ্ড, যেটা কঠোর শ্রম সহকারে। এমসিকিউ প্রশ্নে এরকম আসে যে সশ্রম কারাদণ্ড বলতে কি বোঝায়, কঠোর শ্রম সহকারে। ইংরেজিতে হচ্ছে রিগোরাস ইমপ্রাইজনমেন্ট। আর অপরটি হচ্ছে বিনাশ্রম কারাদণ্ড, যেটা সিম্পল ইমপ্রাইজনমেন্ট। পঞ্চমত সম্পত্তি বাজেয়াপ্ত বা ফরফেচার অফ প্রপার্টি। সিভিল কোড অ্যাটাচ করে, অ্যাটাচমেন্ট, আর এখানে ফরফেচার। তো ফরফেচার অফ প্রপার্টি আর অ্যাটাচমেন্ট অফ প্রপার্টির মধ্যে মানে পদ্ধতিগত শুধুমাত্র পার্থক্য আছে, কিন্তু ফল মানে আউটপুট একই। একজন আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, যেমন ব্যাংকে টাকা আছে, সে ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে, মানে সেই অ্যাকাউন্টের টাকা সে উত্তোলন করতে পারবে না, ফার্দার কাউকে ট্রান্সফার করতে পারবে না, মানে ওই অ্যাকাউন্টের উপরে আসামির কোনো নিয়ন্ত্রণ থাকবে না, এটা একটা বাজেয়াপ্ত বা ফরফেচার। বা তার একটা কার আছে, সেটা নিয়ে নিল, আর মামলায় সরকারি কর্তৃপক্ষ প্রশাসন সেটা কি কারটা নিয়ে যে রেখে দিল, মানে এটা ক্রোক করে নেওয়া হয় যেমন সিভিল মামলায়, সেরকম করা। তো অ্যাটাচমেন্ট বা যে বাংলায় অ্যাটাচমেন্ট হচ্ছে ক্রোক, সিভিল মামলাতেও কিন্তু একই কাজ, কিন্তু পদ্ধতি কত একটু পার্থক্য আছে, কারণ এটা সিপিসি অনুসারে, এটা সিআরপিসি অনুসারে, কিন্তু কাজ একই, ওই আসামি বা বিবাদীর সম্পত্তিটা কি করা, নিয়ে রাখা, জব্দ করে রাখা। ষষ্ঠত হচ্ছে অর্থদণ্ড বা ফাইন। ফাইন, অর্থদণ্ড, এখানে এটা কিন্তু দণ্ড, ফাইন করা মানে এখানে কিন্তু পানিশ করা। আমরা পানিশমেন্ট বলছি, ফাইন মানে পানিশ, পানিশ করা। ফাইন দিলে সেটা পানিশমেন্ট দেওয়া হয়। আর আমরা অনেক সময় এটার বাংলা করে থাকি জরিমানা, তো জরিমানাটা কিন্তু সঠিক শব্দ নয়, জরিমানা হচ্ছে কম্পেনসেশন। মানে সিভিল কোড যেটা কম্পেনসেশন করে বা জরিমানা করে, সেইটাকে অনেক সময় বোঝানোর চেষ্টা করা হয়, তাহলে একটু পার্থক্য আছে। ফাইন আর কম্পেনসেশন কিন্তু এক নয়। কম্পেনসেশন যখন করা হবে, বাদীকে যদি আহ, বিবাদীকে যদি কম্পেনসেশন করা হয়, তাহলে মনে করেন যে বিবাদীকে 10,000 টাকা কম্পেনসেশন দিতে হবে বলা হলো, তাহলে এই টাকাটা কিন্তু বাদী পাবে। কিন্তু পেনাল কোডে যে ফাইনের কথা বলা আছে, কোনো আসামিকে যদি 10,000 টাকা ফাইন করা হয়, এই টাকাটা যদি রায়ে উল্লেখ করা হয় যে এই টাকাটা এজাহারকারী বা যিনি মামলা করেছেন তিনি পাবেন, সেই ক্ষেত্রে পাবেন। আর যদি রায়ে উল্লেখ করা না থাকে এই টাকাটা কে পাবে, তাহলে এই টাকাটা কিন্তু সরকারি কোষাগারে চলে যাবে। আবার এনআই অ্যাক্টের বা চেকের মামলায় দেখবেন 5 লক্ষ টাকার একটা চেক, তো চেকে উল্লেখিত টাকা 5 লক্ষ টাকা পাবে কে? ওই চেকের যে বেয়ারার, মানে যার কাছে চেক আছে, যে চেকের মামলা করেছে বাদী হয়ে, তো তিনি 5 লক্ষ টাকা পাবেন। কিন্তু মামলায় যদি তাকে পানিশমেন্ট দেওয়া হয়, এর সাথে আরো ফাইন হিসাবে অ্যাড করা হলো 50,000, তাহলে বাকি 50,000 টাকা কিন্তু সরকারি কোষাগারে চলে যাবে অ্যাজ এ রেভিনিউ। এটা কেন যাবে? কারণ সরকার কি করছে, মামলা পরিচালনা করছে, বেতন তো দিতে হবে জজ, ম্যাজিস্ট্রেট, ইনাদের। তো এই ফাইনের টাকাটা সরকারি কোষাগারে, যে এই যে বিচারটা করা হলো, এটার যে একটা পারিশ্রমিক হিসাবে সরকার সেটা গ্রহণ করবে, এবং এইটারই একটা অংশ বেতন হিসাবে সেটা যাবে, মানে জুডিশিয়ারির এটা একটা ইনকাম বা রেভিনিউ। কোর্ট ফির মাধ্যমেও রেভিনিউ জেনারেট হয় সরকারের। নন জুডিশিয়াল, জুডিশিয়াল কোর্ট যে ইয়ে আছে, স্ট্যাম্প আছে, সেটার মাধ্যমেও রেভিনিউ জেনারেট হয়।
তাহলে এটা বিচার বিভাগীয় রেভিনিউ হিসাবে সেটা কালেক্ট হয়। আশা করি এই পার্থক্য, সূক্ষ্ম পার্থক্যটুকু বুঝতে পারলেন যে সম্পত্তি বাজেয়াপ্ত কি, অপরপক্ষে সিভিল মামলায় সম্পত্তি ক্রোক করা বা অ্যাটাচমেন্ট করার পার্থক্যটা, আর অর্থদণ্ড এবং কম্পেনসেশনের পার্থক্যটা কি। এটা কমন সেন্স থাকা জরুরি আইনজীবী হিসাবে, যেন ভবিষ্যতে আদালতে এই জিনিসগুলো স্পষ্টভাবে বোঝা থাকলে আপনার সুবিধা হয়। তাহলে আইনজীবী হিসাবে আপনাকে কি হতে হবে না, লজ্জায় লজ্জার সম্মুখীন হতে হবে না। এই জিনিসগুলো ক্লিয়ার করে দিলাম। অত্র ধারার ব্যাখ্যায় বলা আছে যে যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা সশ্রম হবে। তো এতটুকুই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। এই প্রশ্নটা সর্বোচ্চ 5 নম্বরের জন্য আসতে পারে, এভাবে লিখবেন। আচ্ছা, শামসুজ্জামান ভাই হাত উত্তোলন করেছেন, তাকে আমি মাইক অন করার সুযোগ দিচ্ছি। খুব দ্রুত যদি মাইক অন করা না হয়, ক্লাস এক্সিট মানে সামনের দিকে আগাবো। হ্যাঁ, কথা বলেন, মাইক অন হয়েছে শামসুল ভাই। হ্যাঁ, আপনি আবার মাইক আবার অফ করে দিয়েছেন। অপরাধীকে দণ্ড প্রদানের উদ্দেশ্য কি? আপনাকে আবার মাইক অন করার সুযোগ দিয়েছি। একবার টাচ করতে হবে, বারবার টাচ করলে অন অফ হতেই থাকবে। আপনি লাস্টে আবার প্রশ্ন করবেন। দুঃখিত, আপনাকে কথা বলার সুযোগ দিলাম, আপনি কাজে লাগাতে পারলেন না। ক্লাস তো শেষ করতে হবে আমাকে। অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখলে বিরতিতে আমি উত্তর দিয়ে দেবো। ক্লাসের বিরতি হবে 40 মিনিট পর, তখন। পরের প্রশ্ন, অপরাধীকে দণ্ড প্রদানের উদ্দেশ্য কি? এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন, এটা কিন্তু বেয়ার একটা আমরা পাবো না। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপরাধীকে দণ্ড প্রদানের উদ্দেশ্য বলে আমরা শুরু করব, তারপরে আমরা লিখে দেব ঢালাও। এখানে 2 বা 3 নম্বরের প্রশ্ন ম্যাক্সিমাম আসতে পারে, এটা যদি আসে এ ধরনের প্রশ্ন। অপরাধীকে দণ্ড বা শাস্তি প্রদান করে তাকে পুনরায় অপরাধ করা হতে বিরত রাখাই দণ্ড প্রদানের অন্যতম উদ্দেশ্য। তাহলে এই শব্দ, এই লাইন দিয়ে আমরা শুরু করলাম। যে ব্যক্তি অপরাধ করেছেন তিনি যেন উক্ত অপরাধ বা অন্য কোনো অপরাধ করতে না পারে, মানে যেটা একবার চুরি করেছে সে যেন চুরি করতে না পারে বা অন্য কোনো অপরাধ করতে না পারে, দণ্ড প্রদানের মাধ্যমে তার ব্যবস্থা করা হয়। তাহলে দণ্ড প্রদান করলে কি হবে? সে আদালতে বিচারের সম্মুখীন হবে, হয়তোবা তাকে হাজতে থাকতে হবে। বিচার শেষে তার কারাদণ্ড হলে, কারাদণ্ডে থাকলে সেখানে তো আর সে সমাজে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। তখন তো আর চুরি করতে সে পারবে না বা অন্যান্য অপরাধ করতে পারবে না। যেমন নরঘাতককে ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড দিলে সে আর নরহত্যা করার সুযোগ পাবে না। ডাকাতকে যাবজ্জীবন কারাদণ্ড দিলে সে আর ডাকাতি করার সুযোগ পাবে না। অন্য কথায় বলা যায়, অপরাধীকে দণ্ড প্রদানের মাধ্যমে দৃষ্টান্ত সৃষ্টি করা হয়। কি সৃষ্টি করা হয়? দৃষ্টান্ত, মানে একজনকে সাজা দিলে অন্যরা যেন ভয়ে আর সে অপরাধটা না করে। দেখেন, খুব চমৎকার এবং খুব সহজ ভাষায় লিখে দিয়েছে এটা। অন্যান্য বই হয়তো অন্যভাবে আছে এটা, যেহেতু বিগত সালের এটি প্রশ্ন। যেন একজনের দণ্ড দেখে সমাজের অন্য ব্যক্তিরা সতর্ক হতে পারে এবং অপরাধ করা হতে বিরত থাকে। সর্বোপরি অপরাধীকে দণ্ড বা শাস্তি প্রদানের সুদূর প্রসারী উদ্দেশ্য হলো সামাজিক ও রাষ্ট্রীয় শান্তি শৃঙ্খলা বজায় রাখা, আইনের শাসন বাস্তবায়ন করা। স্বাগত। দেখেন, হ্যাঁ, স্বাগত। শামসুজ্জামান ভাই আপনার লাইন অন আছে, আপনার কথা শোনা যাচ্ছে। আপনি কি মানে যেটা প্রশ্ন করতে চাচ্ছিলেন সেটা এখন প্রশ্ন করবেন? ক্লাসের মাঝখানে শামসুজ্জামান ভাইকে আর কথা বলার সুযোগ দেওয়া হবে না। আপনার সেটা কাজে লাগাচ্ছেন না, ক্লাসের শেষে আবার সুযোগ পাবেন। মাঝখানে আর হাত উত্তোলন করবেন না আপনি। আচ্ছা, দেখেন, এই প্রশ্নটা এমনভাবে তৈরি করা হয়েছে যে হাই স্কুলের একজন স্টুডেন্টও যদি পড়ে তাহলে কিন্তু উত্তর করতে পারবে, খুব সহজভাবে লেখা হয়েছে। তো সবসময় এরকম সহজ ভাষায় লিখবেন, এটা আপনি নিজেও ভাষায় লিখতে পারবেন। আমি কি বোঝাতে চেয়েছি সেটা যদি আপনি থিমটা ধরতে পারেন, এটা মুখস্থ করার দরকার হবে না। আপনি বুঝে গেছেন যে মূল পয়েন্টটা কি। অপরাধ করেছে তাকে আটকাতে হবে এবং একে এমন সাজা দিতে হবে যেন এর সাজা দেখে অন্যরা আর অপরাধ না করে। এটাই তো মূল বক্তব্য, এটা সাজা প্রদানের মূল উদ্দেশ্য। এই এই কথাটাকে আপনি কি করতে পারেন, আমরা যেমন ভাব সম্প্রসারণ পড়েছি ছোটবেলা, হাই স্কুল, কলেজে, প্রাইমারিতেও মেবি পড়েছি।
তো হাই স্কুল কলেজের কথাই বলি, বাংলা দ্বিতীয় পত্রে ভাব সম্প্রসারণ। তো এই যে ছোট্ট একটা বিষয়টাকে আপনাকে একটু বর্ণনা দিয়ে, একটু উদাহরণ দিয়ে বড় করতে হবে, তাহলেই প্রশ্নের উত্তর হয়ে গেল। নিজের ভাষায় 2 কলম লিখতে পারতে হবে, 2-4টা সেন্টেন্স। এরপরে এই টপিকের সর্বশেষ প্রশ্ন, যে সকল ধারার অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যায় তা আলোচনা করুন। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইটা কিন্তু পুরো পেনাল কোড না জানলে এটার উত্তর করা যায় না। তো পুরো পেনাল কোড রিসার্চ করে এটা বের করা। আপনাদেরকে খুঁজতে হচ্ছে না, রেডি আছে আমার কাছে, অথবা যে কোনো বই এটার উত্তর পাবেন। দণ্ডবিধির যে সকল ধারার অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান আছে, তাহলে আমরা এটা কি দিয়ে দিলাম, হেডিং দিয়ে দিলাম, যে আন্ডারলাইন করে দিলাম। আন্ডারলাইন করার পর এই যে এখানে আছে বলে এই পাশে কিন্তু আছের পরে আর কোনো শব্দ লিখিনি আমি ওই লাইনে, পরের লাইনে চলে আসছে, কারণ এটা টপিক লাইন, শিরোনাম লাইন। তো শিরোনামের যে লাইন, এই লাইনে আমরা কোনো কিছু লিখবো না, সেটা ছেড়ে দেবো, দিয়ে পরের লাইনে চলে আসবো। এবং এই আছের পরে আমি কোনো কোলন চিহ্ন ব্যবহার করিনি, এখানে কোনো কোলন চিহ্ন ব্যবহার করিনি, আমি কোনো হাইফেন ব্যবহার করিনি, কিচ্ছু ব্যবহার করিনি, জাস্ট আন্ডারলাইন করে নিচে চলে আসছে। এটাই লেখার সবচেয়ে মানে ভালো পদ্ধতি। বাংলাদেশের বিদ্যমান আইনে যত রকমের সাজা বা শাস্তি আছে, তার মধ্যে সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডকে শাস্তির মাত্রায় বা মানবাধিকারের দৃষ্টিভঙ্গিতে আইনি স্বীকৃতি দেয় না। তার মানে মানবাধিকারের চিন্তায় যদি করা হয়, তাহলে মৃত্যুদণ্ড এটাও কিন্তু একটা জুডিশিয়াল কিলিং। মানুষের, এটা কিন্তু মানুষকে হত্যাই করা, ফাঁসি দিয়ে হত্যা করা দেওয়া হচ্ছে। কিন্তু এটার একটি কি বৈধতা আছে, এই হত্যার একটা বৈধতা আছে, কারণ বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিচারকের আদেশ পালন করে বিচারপতির যে ডেথ রেফারেন্স, সেটা সবকিছু মানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফাঁসি দেওয়া হচ্ছে। কিন্তু একটা মানুষ তো মারা যাচ্ছে, সে যদিও অপরাধী হোক। তাই এখানে অনেক দেশ মানবাধিকারের দৃষ্টিভঙ্গি থেকে এইটাকে স্বীকৃতি দেয় না, মানে ফাঁসি দেওয়া যাবে না। সর্বোচ্চ কারাদণ্ড, মানে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যেতে পারে, কিন্তু মৃত্যুদণ্ড অনেক দেশে নাই। এখন কি হয়ে গেছে, ব্যান হয়ে গেছে, রহিত হয়ে গেছে। অনেক দেশে মৃত্যুদণ্ডকে কঠিন ও নিষ্ঠুর সাজা মনে করেন। বাংলাদেশে তথা ভারতীয় উপমহাদেশের আইনে মৃত্যুদণ্ডকে সাজা হিসেবে মেনে নেওয়া হয়েছে। মানে বাংলাদেশ মানে ভারতীয় উপমহাদেশ, এখানে ইন্ডিয়া, পাকিস্তান, ব্রিটিশরা যে আইনটা তৈরি করেছে, আমরা তো এখানে ব্রিটিশের তৈরি আইনই পড়ছি। তো ব্রিটিশ তৈরি যে আইনটা, পেনাল কোড 1860, এটা কিন্তু ভারতীয় উপমহাদেশে বিচার পরিচালনার জন্য এই আইনটা তৈরি করা হয়। এটা কিন্তু ব্রিটিশদের জন্য না, এটা কিন্তু ভারতীয় উপমহাদেশের জন্যই অ্যাডাপ্টেশন। ব্রিটিশদের যে পেনাল কোড আর আমাদের পেনাল কোডের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ব্রিটিশদের যে অ্যাকচুয়াল পেনাল কোড, যারা ব্যারিস্টার আছেন তারা জানেন এটা, যে সেই ব্রিটিশদের পেনাল কোড আর এই পেনাল কোডের পার্থক্য আছে। এটাও যদিও ব্রিটিশরাই তৈরি করেছে, এটা আমাদের জন্য তৈরি করেছে। ব্রিটিশদের পেনাল কোড ভিন্ন, যারা ব্যারিস্টার তারা যেহেতু পড়েছেন তারা জানেন সেটা। দণ্ডবিধি 1860-এর নিম্নোক্ত ধারাসমূহে যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। আচ্ছা, একটু আগে যে 3টা আমি লাইন পড়লাম, হ্যাঁ, একটু আগে যে 3টা লাইন পড়লাম, এই লাইনগুলো কি দেওয়া জরুরি? যে সূচনামূলক যে লাইন, যেটা আমি এই মুহূর্তে রেড কালার হাইলাইট করব, এই রেড কালার হাইলাইট করা এই লাইনগুলো দেওয়া জরুরি না। মনে করেন আপনার হ্যান্ড রাইটিং স্লো, বা আপনি হ্যান্ড রাইটিং ফাস্ট, কিন্তু অন্য প্রশ্নের ড্রাফটিং বা অন্য অন্য বড় প্রশ্নের উত্তর লিখতে গিয়ে আপনার সময় চলে গেছে, তাহলে আপনাকে দ্রুত উত্তর করতে হবে। এটা ছোট প্রশ্ন, এই যে লাল হাইলাইটেড যে অংশ, এই অংশটুকু না লিখলে হবে তখন। কিন্তু যদি আপনার সময় থাকে, আপনি লেখাটাকে আরো কি করতে চাচ্ছেন, এনরিচ বা ইমপ্রুভ করতে চাচ্ছেন, তখন আপনি এটা লিখতেই পারেন 2-1টা লাইন সূচনামূলক। কিন্তু আপনার মূল উত্তর কিন্তু এতটুকু, এখন যেটা শুরু হবে। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া বা লিপ্ত হওয়ার উদ্যোগ, তার মানে যুদ্ধ লিপ্ত হতে হবে, অথবা অ্যাটেম্পট, উদ্যোগ মানে অ্যাটেম্পট, গ্রহণ করা বা সহায়তা মানে অ্যাবেট। যুদ্ধ লিপ্ত হওয়া বা অ্যাটেম্পট করা বা অ্যাবেট করা, এটা আছে ধারা 200, সরি 200 না, 121-এ। তো এখানে ধারা আমি পরে দিয়ে দিয়েছি ব্র্যাকেটে, আপনারা চাইলে প্রথম দিকেও দিতে পারেন, যে ধারা 121 অনুসারে দিয়ে আপনি লিখলেন, এভাবেও লিখতে পারেন। তো আমি ব্র্যাকেটের শেষে ধারা দিয়ে দিয়েছি, এখন আপনারা যেভাবে খুশি লিখতে পারেন, প্রথম দিকেও ধারা দিতে পারেন, লাস্টেও ধারা দিতে পারেন। বিদ্রোহে সৈনিকদের সহায়তা করা এবং এর ফলে বিদ্রোহ সংগঠিত হলে ধারা 132-এ আছে মিথ্যা সাক্ষ্য
দেওয়ার ফলে নির্দোষ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হলে, মানে একটা মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়েছে, একজন দিয়েছেন, এবং এই মিথ্যা সাক্ষ্যর কারণে একজন নির্দোষ ব্যক্তির ফাঁসি হয়ে গেছে, মানে ওনার জীবন শেষ। তাহলে প্রাণ গেলে তো আর প্রাণ ফিরে আসবে না। তাই কি করতে হবে, যার এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে একজন নির্দোষ ব্যক্তি মৃত্যুদণ্ড পেলেন এবং তার ফাঁসি কার্যকর হয়ে গেছে, তার জীবন আর ফিরে তো আসছে না। তাই তার প্রাণের পরিবর্তে এই যে সাজা, যে মিথ্যা বক্তব্য দিয়েছে, আদালতে সাক্ষ্য দিয়েছে, তো তাকেও কি দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। প্রাণের পরিবর্তে প্রাণ, এটা কেন? যিনি মিথ্যা সাক্ষ্য প্রদান করেছেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, এটা 194 আছে। এটা দেওয়ার কারণ কি, যেন কেউ মিথ্যা সাক্ষী দেওয়ার চেষ্টা না করে, কারণ মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে কিন্তু ন্যায় বিচার ব্যাহত হয়। তাহলে এখানে মিথ্যা কথা যেমন মহাপাপ, যে কোনো ধর্ম অনুসারে, যে কোনো জীবন বিধান, ইসলাম, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, যে কোনো জীবন বিধানেই কিন্তু এই মিথ্যা কথা বলা এটা কিন্তু মহাপাপ, অনেক বড় ধরনের অপরাধ, পাপ বা গুনাহ। তো এটা আইনেও দেখেন এটা বলা আছে যে মিথ্যা দিয়ে যদি কাউকে ফাঁসিয়ে দেওয়া হয় এবং তার ফাঁসি হয়, তাহলে তাকেও ফাঁসি দেওয়া যাবে, এটা পরবর্তীতে যদি প্রমাণিত হয়। খুন, ধারা 302, খুন করলে ধারা 302, এখানে দেখেন 301 ধারাতে কিন্তু লেখা আছে, 301 ধারার যে মূল বিষয়, যে একজনকে খুন করতে গিয়ে আরেকজনকে যদি খুন করে ফেলে তাহলে সাজা কি হবে। 301 ধারা বলছে একজনকে একজনকে খুন করতে গিয়ে আরেকজনকে যদি খুন করা হয় তাহলে তার সাজা মৃত্যুদণ্ড। ডিরেক্ট ডিরেক্ট বলছে না, বলছে সেটা হচ্ছে এই খুনের যে সাজা সেটাই হবে। তাহলে খুনের সাজা কোথায় পাই আমরা, 302-এ। তাই অনেক সময় এই 301-কে অনেকে মনে করতে পারে এটা মৃত্যুদণ্ডের ধারা, কিন্তু না, 301-এ বলা আছে খুনের সাজা, তাহলে খুনের সাজা আমরা পাই 302-এ, 301-এ কিন্তু পাই না। যদিও ইনডিরেক্টলি 301-এর অপরাধ করলেও মৃত্যুদণ্ডই হবে, কিন্তু এই যে 10টা সেকশনের মধ্যে 301-কে রাখা হয়নি এই কারণেই। আমার মাঝে মধ্যে মনে হয়েছে 301-কে রাখা উচিত, কিন্তু আমি বিভিন্ন রাইটারের বইয়ে আমি দেখেছি 10টা ধারাকে রাখে, এবং এটি একটি প্রচলিত সত্য যে 10টা ধারায় আছে। অতএব আমি 11টা করে নিজে আর এই ভিন্ন কিছু মতামত দেওয়ার চেষ্টা করিনি, তাই 301-কে আমিও বাদ রেখেছি। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন করলে সাজা 303-এ। নাবালক উন্মাদ ব্যক্তিকে আত্মহত্যায়, নাবালক বা উন্মাদ, এখানে বা লিখতে পারেন, উন্মাদ ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচিত করলে, মানে একজন শিশুকে বলা হচ্ছে তুমি এই কাজটা করো, ওই কাজটা করার ফলে সে মারা গেল, তার মানে নিজে নিজে নিজেকে মেরে ফেললো, শিশু তো বুঝবে না এটার ফল কি, একজন উন্মাদ ব্যক্তি তো বুঝবেন এটার ফল কি। একটা পয়জন যদি হাতে দিয়ে বলা হয় এটা খেয়ে নাও, তাহলে তো খেয়ে ফেলবে নাবালক বা উন্মাদ, এটার ফলে সে মারা যেতে পারে। এবং যে কাজটা করলো, অ্যাবেট করলো, সে অ্যাবেটর, অ্যাবেটর ভাবছে যে আমি তো এটা করছি না, সে নিজে নিজে করছে, তাহলে এটা আত্মহত্যা হবে। হ্যাঁ, আত্মহত্যা ঠিকই হলো, কিন্তু প্ররোচনা কে দিল, অ্যাবেটর, অন্য ব্যক্তি। এবং তার ফলে যদি আত্মহত্যা করলে, মানে মারা যায় যদি ভিকটিম, তাহলে 305 ধারায় যিনি এই কাজটা, জঘন্য কাজটা করলেন, তাকেও কি ফাঁসি দেওয়া যাবে, মৃত্যুদণ্ড দেওয়া যাবে। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি কর্তৃক জখম করে খুনের চেষ্টা করলে 307, 307 হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার। অ্যাটেম্প টু মার্ডার সাধারণ ব্যক্তি যদি করে তাহলে তার আর কি হয় না, মৃত্যুদণ্ড হয় না। কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে একজন ব্যক্তি, সে জেলখানার ভিতরে হয়তো বা কাউকে মারার চেষ্টা করছে, অথবা জেলখানা থেকে পালিয়ে এসে অন্য কাউকে আবার মারার চেষ্টা করছে, তখন 307 ধারায় লেখা আছে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। এসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা বা উভয় চোখের গুরুতর জখম করলে 326 ক বা 326 ক্যাপিটাল এ, 326 ক্যাপিটাল এ, এখানে বাংলাতে এও লেখা যেতে পারে। 10 বছরের নিচে কোনো ব্যক্তিকে খুন, গুরুতর আঘাত ইত্যাদি উদ্দেশ্যে অপহরণ বা বলপূর্বক অপহরণ করলে, বলপূর্বক বানানটাকে সংশোধন করে নেবেন, হসন্ত আছে, উপরে রেফ হবে এটা। 364 এ বা ক, খুন সহ ডাকাতি করলে 396। 396 তো খুবই গুরুত্বপূর্ণ ধারা, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রবলেমেটিক প্রশ্ন। তো প্রথম টপিকের আলোচনা এখানেই শেষ হলো।
প্রথম টপিকের উপরে কারো প্রশ্ন থাকলে এই মুহূর্তে করতে পারেন, একটু প্রশ্ন করার সুযোগ দিই। তিনটা প্রশ্নের আমরা উত্তর পড়লাম পানিশমেন্ট সংক্রান্ত। আচ্ছা, এরপর আমরা চলে যাই টপিক টু, রাইট অফ প্রাইভেট ডিফেন্স, ব্যক্তিগত আত্মরক্ষার প্রতিকার। একজন অপরাধ করেছে, বলা হচ্ছে আপনি এটা কেন করলেন, তো এটা না করলে তো আমাকেই মেরে দিত, নিজেকে তো বাঁচতে হবে। তো নিজেকে বাঁচার জন্য আমি এটা করলাম। শামসুজ্জামান ভাই, আপনি কাইন্ডলি হাত উত্তোলন করবেন না, শেষে আপনাকে আমি কথা বলার সুযোগ দেব, অথবা আপনাকে ক্লাস শেষে আমি নিজে ফোন করে কল করে আপনাকে বুঝিয়ে দেব। আপনাকে কথা বলার সুযোগ দিলে আপনি তো আসতে পারছেন না লাইনে, লাইনে আসলে আপনার আপনার ছেলেকে ডাকছেন না কাকে ডাকছেন আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আপনি আমার সাথে কথা বলছেন না, মুখ বন্ধ করে থাকছেন। আমি যখন আপনার সাথে কথা বলছি লাইন অন আছে কিন্তু আপনি কথা বলছেন না। এই কারণে আপনার জন্য সময় নষ্ট হচ্ছে, ক্লাসটা ব্যাহত হচ্ছে। কাইন্ডলি আপনি শেষে কথা বলবেন। আপনি নোট করে রাখেন, আপনার কাছে তো এই নোটটা আছে প্রিন্ট করা, আপনি সেখানে একটু চিহ্ন দিয়ে রাখেন, সেখানে প্রশ্ন করার জন্য নিজেকে প্রস্তুত করেন। এখানে ব্যক্তিগত অধিকার, আমাকে মারতে আসছে তা আমি মারছি, এই তো মূল বক্তব্য। বা আমার বোনকে মারতে আসছে বা অন্য একজন ব্যক্তিকে মারতে আসছে বা সম্পত্তি নিতে আসছে, তাহলে আমি তাকে মেরেছি বা এই করেছি ওই করেছি, অপরাধ হয়ে গেছে এটা। তো এটা আমার ব্যক্তিগত প্রতিরক্ষা বা আত্মরক্ষার যে অধিকার সেটা আমি প্রয়োগ করে এই কাজটা হয়েছে আমার, এটা আমার অপরাধ না। তো কখন অপরাধ হবে না এবং কখন অপরাধ হবে এই বিষয়গুলো আমরা দেখব। আত্মরক্ষার অধিকার বলতে কি বোঝায়, আত্মরক্ষার অধিকারের পরিধি কতটুকু উদাহরণ সহ আলোচনা করুন। এটি একটি বিগত সালের প্রশ্ন, বিভিন্ন গাইড এটার উত্তর পেয়ে যাবেন। আমার উত্তরটা কেমন আমি করেছি সেটা দেখে নেওয়া যাক। আত্মরক্ষার অধিকার, আত্মরক্ষা করা মানুষের সহজাত প্রবৃত্তি। সহজাত প্রবৃত্তি মানে কি? মনে করেন যে সামনাসামনি কেউ আছে, আপনি কাউকে যদি চোখের দিকে কোনো কিছু ছুড়ে মারার চেষ্টা করেন, বা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, বা আপনি বাইক চালিয়ে যাচ্ছেন, যদি আপনার চোখে সানগ্লাস বা হেলমেট না থাকে, ধীরে গেলেও হয়তোবা চোখে পোকা বা কোনো খড়কুটো পড়তে পারে, তখন আপনি তো অটোমেটিক চোখ বন্ধ করবেন। চোখের সামনে কিছু পড়ার চেষ্টা করলে অটোমেটিক হয়ে চোখ বন্ধ করবেন, এটা কি অটোমেটিক? এটা হচ্ছে সহজাত প্রবৃত্তি। মানুষ আত্মরক্ষা করার চেষ্টা করবে। আমার দিকে কোনো কিছু কেউ ছুঁড়ে মারলো, আমি ক্রিকেট খেলতে পারি আর না পারি, আমি কিন্তু সেটাকে ধরার চেষ্টা করব বা সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করব। তার মানে সেটা প্রতিক্রিয়া করব, এটাই হচ্ছে সহজাত সহজাত প্রবৃত্তির একটা অংশ। আমাকে কেউ মারতে আসছে, আমি তো নিজেকে রক্ষা করবোই, হয় সরে যাব, নাহলে সেটাকে বাধা দান করব। দেশের জনগণকে সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে পুলিশ পাহারার ব্যবস্থা থাকলেও এখন কিন্তু আবার আর্মিরাও পাহারা দিচ্ছে। সর্বদা সকল স্থানে পুলিশের পক্ষে জনগণকে সুরক্ষা প্রদান করা বাস্তবে সম্ভব না। তাহলে পুলিশ তো আর সব জায়গায় থাকবে না, তার মানে আমাদের এত জনসংখ্যা বেশি যে পুলিশ প্রশাসনে যতগুলো পুলিশ আছে সবাই যদি একযোগে ডিউটি দিতে থাকে, পুলিশ পাহারা বলতে পুলিশ ডিউটি ডিউটি দিতে থাকছে, টহল দিচ্ছে, তারপরেও সব স্থানে পুলিশ থাকা সম্ভব না। বিধায় নিজেকে রক্ষা করার অধিকার আইন সকলকে প্রদান করেছে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু আমাকে মারতে আসছে তখন তো নিজেকে রক্ষা করতে হবে। তার মানে এখানে কিছুটা প্রশাসনিক ক্ষমতা প্রতিটা মানুষকে দেওয়া হয়েছে। আপনাকে মারতে আসলে আপনি কি করতে পারবেন, সেটা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, এবং ছোটখাটো আপনি স্টেপও নিতে পারবেন। তো সেইটা কিন্তু পেনাল কোড দিচ্ছে আমাদেরকে। কোনো ব্যক্তি যখন অপর কোনো ব্যক্তির দেহ বা সম্পত্তির প্রতি, আবারও খুবই দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে দেহ, ব্যক্তির দেহ, আর আরেকটা হচ্ছে সম্পত্তি প্রতি আক্রমণ। তাহলে দুইটা কিন্তু বেসিক জিনিস, একটা দেহ এবং সম্পত্তির প্রতি আক্রমণ, তখন পুলিশ আসার অপেক্ষা না করে নিজেকে রক্ষা করার জন্য। হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম আত্মরক্ষার অধিকার, ব্যক্তির দেহ এবং সম্পত্তির প্রতি যদি আক্রমণ হয়, তাহলে আক্রমণের বিষয় হচ্ছে দুইটি, বডি অ্যান্ড প্রপার্টি। তখন পুলিশ আসার অপেক্ষা না করে নিজেকে রক্ষা করার জন্য আক্রান্ত ব্যক্তিটি আক্রমণকারীর বিরুদ্ধে অগ্রসর হতে পারবেন। মানে যাকে মারতে আসছে তিনি চাইলে নিজে কি করতে পারবেন,
পাল্টা আঘাত করতে পারবেন। উক্ত পরিস্থিতিতে, অর্থাৎ বিপদের সময়, আইন কাউকে দুর্বল বা নিরীহ হয়ে হাত গুটিয়ে নীরব থাকতে নির্দেশ দেয় না। কেউ আপনাকে আক্রমণ করছে, আক্রমণটায় যদি বাধা না দেন বা সরে না যান, তাহলে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এই কারণেই আপনাকেও কিছু একটা করতে হবে। বরং আক্রমণকারীকে মোকাবেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অধিকার আইন সবাইকে প্রদান করেছে, যা দ্য পেনাল কোড 1860 এর ধারা 96 থেকে 106। তাহলে রাইট অফ প্রাইভেট ডিফেন্স আছে কত ধারায়? 96 থেকে 106 ধারা পর্যন্ত। এর বিধানসমূহে আত্মরক্ষার অধিকার বা রাইট অফ প্রাইভেট ডিফেন্স শিরোনামে বিবৃত হয়েছে বা বর্ণিত হয়েছে। তাহলে রাইট অফ প্রাইভেট ডিফেন্সের সংজ্ঞা দিয়ে দিলাম। এরপরে কোন ধারায় কি আছে সেটা দেখাবো। দ্য পেনাল কোড এর 96 ধারার বিধান মতে আত্মরক্ষার স্বার্থে কৃত কাজ অপরাধ নয়। এটা মূল কথা। আত্মরক্ষার স্বার্থে যদি কেউ কোনো কাজ করে ফেলে, কোনো অ্যাক্ট করে ফেলে, তাহলে সেটা অপরাধ নয়। আবার 97 ধারার বিধান মতে 99 ধারার নিয়ন্ত্রণ সাপেক্ষে প্রত্যেক ব্যক্তির আত্মরক্ষার অধিকার আছে। তাহলে 96 ধারায় বললো আত্মরক্ষার সাথে যে কোনো কাজ করেন না কেন সেটা অপরাধ হবে না। 97 ধারায় বলা হচ্ছে, 99 ধারায় কিছু নিয়ন্ত্রণ দিয়ে দেওয়া হয়েছে। 99 ধারার বক্তব্য হচ্ছে, যতটুকু মানে প্রতিরোধ গড়ে তোলা দরকার ততটুকুই করতে হবে। তার বেশি যদি প্রতিরোধ গড়ে তোলে, আপনাকে কেউ বাঁশ দিয়ে মারতে আসলো, এখন আপনি চাকু বের করে তাকে হত্যা করে ফেললেন, তাহলে সেটা প্রাইভেট ডিফেন্স না। বাঁশ দিয়ে মারতে আসলে আপনি বাঁশটা আটকাতে পারতেন বড় জোর, বা আপনি এমন জায়গায় আঘাত করলেন সে যেন মারা না যায়, আহত হলো, কিন্তু আপনি তাকে খুন করেই ফেললেন। তাহলে যদিও অপরপক্ষ যে ভিকটিম সে বাঁশ দিয়ে প্রথমে আঘাত করার চেষ্টা করছিল, এই অজুহাতে কখনো কি পাওয়া যাবে না, রাইট অফ প্রাইভেট ডিফেন্সের সুযোগ সুবিধা নেওয়া যাবে না। কারণ 99 ধারায় বলা আছে এটা রাইট অফ প্রাইভেট ডিফেন্স না। মানে রাইট অফ প্রাইভেট ডিফেন্সের একটা সীমাবদ্ধতা বা লিমিটেশনস আছে 99 ধারায়। তাই বলা হচ্ছে 97 ধারা বলছে, হ্যাঁ, 99 ধারায় যে নিয়ন্ত্রণ বা লিমিটেশন দিয়ে দিয়েছে, তার মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে, তাহলে সেটা কি হবে না, অপরাধ হবে না। অর্থাৎ প্রত্যেকের প্রতিরক্ষা আত্মরক্ষার অধিকার আছে, যে কোনো ব্যক্তিরই আছে। উদাহরণে যাই, যেমন প্রথমত মানবদেহ সংক্রান্ত অপরাধ প্রতিরোধে নিজের ও অন্যের দেহ রক্ষার অধিকার সবার আছে। তার মানে নিজের বডি হোক বা অন্যের বডি হোক, সেটা রক্ষার জন্য অধিকার সবার আছে। এবং দ্বিতীয়ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংক্রান্ত অপরাধ, যেমন চুরি, দস্যুতা, অনিষ্ট বা অনধিকার প্রবেশ বা এগুলোর উদ্যোগ, এগুলো করা বা এগুলোর জন্য অ্যাটেম্প্ট বা উদ্যোগ গ্রহণ করা, প্রস্তুতি নেওয়া, সেগুলো প্রতিরোধে নিজের বা অন্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি রক্ষার অধিকারও আছে। একটু আগে আমি কিন্তু হাইলাইট করে দিয়েছি গ্রিন এবং পিঙ্ক। আমি আপনাদের ক্লাসের শুরুতে যারা প্রথম ব্যাচে ভর্তি হয়েছিলেন, আমি বলেছিলাম আপনাদেরকে 2-3 ধরনের হাইলাইটার পেন ব্যবহার করতে হবে। আমি যেমন ক্লাসে এই যে প্রতিটা লাইন হাইলাইট করছি, আপনাদের প্রতিটা লাইন হাইলাইট করা দরকার নাই, কিন্তু এই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, ব্যক্তির দেহ এবং সম্পত্তির প্রতি, এই যে দুই জায়গায় আপনি হাইলাইট করে নেন। আপনার কাছে যদি মনে হয় যে এই জায়গাটা একটু জোর দিয়ে আমাকে মনে রাখতে হবে, সেখানে হাইলাইট করেন। তারপরে এই ধারাগুলোর জায়গাগুলো হাইলাইট করতে পারেন। তারপরে রাইট অফ প্রাইভেট ডিফেন্স এই লাইনটা হাইলাইট করতে পারেন, যেটা আপনার মনে হচ্ছে। আচ্ছা, সুতরাং কোনো ব্যক্তির শরীর ও সম্পত্তি রক্ষার্থে প্রত্যেকেই প্রয়োজনীয় প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে পারবে, যা আত্মরক্ষার অধিকার হিসেবে দ্য পেনাল কোড 1860 এ প্রতিষ্ঠিত একটি বিধান বা প্রতিষ্ঠিত। আত্মরক্ষার অধিকারের পরিধি মানে কতটুকু কি করা যাবে। এর আগে আমরা পড়লাম কি, আত্মরক্ষার অধিকারটা কি, সংজ্ঞা, উদাহরণ সহ এবং কোথায় কি আছে, আইনের বিধানটাও একটু দেখলাম। এরপরে পরিধিটা দেখব। তো এই আইনের 99, 100, 101, 103, 104 এবং 106 ধারার বিধানসমূহ বিশ্লেষণ করলে আত্মরক্ষার পরিধি সম্পর্কে ধারণা পাওয়া যায়। নিম্নে আত্মরক্ষার পরিধি সম্পর্কে আলোচনা করা হলো।
তাহলে উপরে আমি কি দিলাম, শিরোনাম দিলাম, আত্মরক্ষার অধিকার পরিধি, তারপরে তার আন্ডারে কোন ধারাতে আছে সেটা, এবং নিম্নে দিয়ে আমি একটা সূচনা দিয়ে দিলাম। এরপরে আমি এই টপিকের এই শিরোনামের আন্ডারে আমি এবার উপশিরোনামগুলো দিয়ে দেবো পয়েন্ট আকারে। 1 নম্বর পয়েন্ট, যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার নেই। আত্মরক্ষার অধিকার নেই এটাই প্রথমে 99 ধারায় বলা আছে। তার মানে এখানে যে ধারাগুলো উল্লেখ করলাম আমি, 99, 100, 101, এই ধারাগুলো এখন সিরিয়ালে আমি বর্ণনা করব। 99 ধারার বিধান মধ্যে যতটুকু সীমা পর্যন্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় তা অতিক্রম করে কৃত যে কোনো কাজ অপরাধ হবে। আবার সরকারি কর্মকর্তার কর্তব্যের বিরুদ্ধে কৃত কাজও, একজন পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে আসলো, গ্রেপ্তার এড়ানোর জন্য পুলিশকে আঘাত করে দিলেন, সেইটার নিশ্চয়ই আত্মরক্ষা নয়, সেটা অবশ্যই কি হবে, অপরাধ হবে। অর্থাৎ এক্ষেত্রে আত্মরক্ষার অধিকার নেই। আত্মরক্ষার অধিকারের পরিধি অর্থাৎ যত দূর পর্যন্ত প্রয়োগ করা যাবে তা 99 ধারাতে বর্ণিত হয়েছে। আচ্ছা, এখানে সরকারি কর্মকর্তার কর্তব্য, তো পুলিশে কি শুধু সরকারি কর্মকর্তা আর সরকারি কর্মকর্তা নাই? অন্যান্য যতগুলো সরকারি কর্মকর্তা আছে, তিনি যদি তার কর্তব্য, তার মানে আইনে যেটা তাকে করতে বলা হয়েছে, বা তার যে সরকারি কাজের যে অংশ, তার মানে সে যদি ডিউটি পালন করলে কোনো কাজ করতে আসে এবং সেটা ন্যায়সঙ্গত হয়, সেটাতে বাধা দেওয়া যাবে না। বাধা দিলেই সেটা কি হবে, অপরাধ হবে। তো সেটা পুলিশ হোক বা অন্য যে কোনো সরকারি কর্মকর্তা হোক না কেন, তাদের কোনো কাজে বাধা দেওয়া যাবে না। তাহলে এখানে পুলিশের কথা বলা আছে, অন্য যে কোনো অন্য সরকারি কর্মকর্তার কথা বলে উদাহরণ দিয়ে প্রশ্ন আসতে পারে। কি প্রশ্ন? প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে, অথবা এমসিকিউ প্রশ্ন আসতে পারে, অথবা ভাইভাতে প্রশ্ন আসতে পারে, অথবা বাস্তবে যারা ক্রিমিনাল প্র্যাকটিস করবেন, মামলায় ডিফেন্সের ক্ষেত্রে 99 ধারায় আপনি পরিধি অতিক্রম করেনি, বা প্রসিকিউশন পক্ষে যদি বলে আত্মরক্ষা তো চাচ্ছে ইওর অনার, কিন্তু 99 ধারায় এটা পরিধি লিমিটেশন ক্রস করেছে, অতএব এটা আত্মরক্ষা পাবে না, প্রসিকিউশন পক্ষ 99 ধারাকে ব্যবহার করতে পারে। তো এটা যখন আপনি একটা ক্রিমিনাল মামলা বাস্তবে দেখবেন, এই 99 ধারার অনেক গুরুত্ব আছে, যেখানে আত্মরক্ষার পরিধির প্রসঙ্গ চলে আসবে। অত্র ধারা মতে আক্রমণকারী যতটুকু ক্ষতি করা প্রয়োজন আত্মরক্ষার অজুহাতে তার অতিরিক্ত ক্ষতি করা যাবে না, এটা হচ্ছে মূল পয়েন্ট। তাহলে এই যে আমি এখন যেটা হাইলাইট করব, এটা যদি আপনার মনে থাকে যে আক্রমণকারী যতটুকু ক্ষতি করা প্রয়োজন আত্মরক্ষার অজুহাতে তার অতিরিক্ত ক্ষতি করা যাবে না, আমি অলরেডি একটা বলেছি। 21 সালে একটা প্রশ্ন আসছিল যে একজন ব্যক্তি, তাকে হয়তোবা ধারালো অস্ত্র নিয়ে মারতে আসছে, হত্যা করতে আসছে, তার হাতে কি ছিল, পিস্তল বা রিভলভার ছিল, সেটা দিয়ে সে গুলি করেছে। প্রথম প্রথম গুলি করেছে, পায়ে লেগেছে, আবার দ্বিতীয় গুলি করেছে এবং সেটা তার মাথায় লেগে সে মারা গেল। তাহলে প্রথম গুলিটা করলো আত্মরক্ষার পরিধির মধ্যে থেকে, কারণ অপর ব্যক্তির হাতে কি আছে, ধারালো অস্ত্র আছে, গুলি না করলে তাকে মেরে দিবে, সে মারা যেতে পারতো, তো নিজের প্রাণ বাঁচাতে গুলিটা করে তাকে কাবু করে দিল। পায়ে যখন গুলি লাগলো সে নিশ্চয়ই পড়ে গেল। তখন দ্বিতীয় গুলি তার ভাইটাল অর্গানে, তার মাথায়, তার মুখের মধ্যে, তার চোখে, বা তার বুকে বাম পাশে হার্টে যেখানে লাগবে বা লিভারে লাগবে, গুরুত্বপূর্ণ অঙ্গে যেখানে লাগলে মানুষ মারা যেতে পারে, এখানে যদি আবার দ্বিতীয় গুলি করা হয় তাহলে সেটা কি হবে না, অবশ্যই প্রাইভেট ডিফেন্সের আওতায় আসবে না, 99 ধারায় তার লিমিট ক্রস হয়ে যাবে। এ ধরনের প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। আচ্ছা, নিজের ও অন্যের দেহ রক্ষার্থে মৃত্যু ঘটানো যখন অপরাধ নয়, 100 ধারা, পেনাল কোডের 100 ধারার বিধান মতে 6টি ক্ষেত্রে আক্রমণ প্রতিরোধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আক্রমণকারীর মৃত্যু ঘটানো যাবে। যখন কোনো আক্রমণের ফলে ঘটতে পারে, কি ঘটতে পারে, মৃত্যু ঘটতে পারে, মানে আত্মরক্ষা না করলে মারা যাব আমি, তাই আমি আত্মরক্ষা করলাম, এটা একটা ভ্যালিড রিজন হবে আরেকজন ব্যক্তিকে মেরে ফেলা। আমাকে না মারলে, আমি যদি তাকে না মারতাম আমি মরে যেতাম, সহজ ভাষায় বললাম, তখন অন্য ব্যক্তিকে মেরে ফেলাও যাবে, তার প্রাণও নিয়ে নেওয়া যাবে। তারপরে গুরুতর, আমি যদি না মেরে ফেলতাম আমাকে গুরুতর আঘাত করতে পারতো। তারপর আমি যদি তাকে না মেরে ফেলতাম,
কোনো মহিলা যদি আত্মরক্ষার অধিকারের জন্য এটা বলে যে আমি যদি না মেরে ফেলতাম তাহলে আমি ধর্ষণের শিকার হতাম, তাহলে তাকে মেরে ফেলতে পারবে। অথবা আপনি একজন পুরুষ মানুষ, আপনার সামনে আরেকজন মহিলাকে কেউ যদি ধর্ষণ করে, তাহলে সেই মহিলার ধর্ষণ আটকাতে আপনি সেই যে অপরাধী তার মৃত্যু ঘটাতে পারবেন। অস্বাভাবিক কামনার কথা বলা আছে পেনাল কোডের 377 ধারা 377, আনন্যাচারাল অফেন্স, অর্থাৎ সমকামিতা এর মধ্যে আসে। বাংলাদেশে সমকামিতার জন্য আলাদা কোনো আইন নাই। তো সমকামিতা যে অপরাধ, এইটা 377 ধারায় আসে। তারপর মনুষ্যহরণ বা অপহরণ এবং আটক, এই 6টা অপরাধ যদি কারোর সাথে বা আপনার চোখের সামনে হতে দেখেন, তাহলে যে করতে যাবে তাকে মেরেও ফেলা যাবে, তার প্রাণ কেড়ে নেওয়া যাবে। এই অপরাধগুলো আটকানোর জন্য, উদ্দেশ্য কি অপরাধগুলো যেন করতে না পারে। যেহেতু পুলিশ আসতে, ঘটনাস্থলে পুলিশ নাই, সেহেতু এখানে অন্যায় হতে দেখলে বা নিজের সাথে অন্যায় হতে যদি আপনি দেখেন নিজের বা অন্যের কারোর সাথে, তো অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তো অন্যায়ের প্রতিবাদ করে অন্যকে মেরেও ফেলা যাবে। সেটা 100 ধারা আপনাকে কি দিচ্ছে, পারমিশন দিচ্ছে। তাহলে তার মানে এই না যে আপনি 99 ধারাকে আমলে নিবেন না, 99 ধারাকে আমলে নিতে হবে। 99 ধারা কিন্তু অনেক একটা গণ্ডি বা পরিধি এঁকে দিচ্ছে যে এর বাইরে যাওয়া যাবে না। এবার দেহ রক্ষার্থে মৃত্যু ঘটানো ব্যতীত অন্য যে কোনো ক্ষতি সাধন করা যখন অপরাধ নয়, এটা 101 ধারাতে আছে। 101 ধারা বিধান মতে 100 ধারায় বর্ণিত 6টি পরিস্থিতি ব্যতীত, একটু আগে যে 6টির কথা মানে পরিস্থিতি বললাম, এই সিচুয়েশন ছাড়া অন্য সিচুয়েশনে 99 ধারার নিয়ন্ত্রণ সাপেক্ষে আক্রমণকারীর মৃত্যু ব্যতীত অন্য যে কোনো কার্য অপরাধ নয়। তার মানে গুরুতর আঘাত করা যাবে বা সাধারণ আঘাত করা যাবে বা তাকে আটক করে রাখা যাবে আটকানোর জন্য, তাকে মেরে না ফেলে যা খুশি তাই করা যাবে। তবে 99 ধারায় যতটুকু আপনাকে দিচ্ছে পারমিশন ততটুকুই করতে হবে। 99 ধারা খুবই গুরুত্বপূর্ণ। সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো যখন অপরাধ, 99 ধারা কিন্তু প্রসিকিউশন পক্ষ মানে বাদী পক্ষ এবং আসামি পক্ষ উভয় পক্ষই কিন্তু 99 ধারা ব্যবহার করে। কারণ 99 ধারা উভয় পক্ষকেই সুযোগ সুবিধা দেয়। পরিধির মধ্যে থাকলে প্রসিকিউশন পক্ষ সুবিধা পাবে না, মামলায় আসামি পক্ষ সুবিধা পাবে। আর পরিধি যদি ক্রস করে তাহলে প্রসিকিউশন বলবে যে প্রসিকিউশন এই দাবি তুলবেন যে 99 ধারার পরিধি অতিক্রম করেছে আসামি, তার মানে আসামির এটা সাজা পাবে, ইওর অনার অপরাধ হয়েছে। 99 ধারায় যা বলা হয়েছে তার বেশি সে কাজ করেছে, বেশি ক্ষতি করেছে। তাহলে 99 ধারা খুবই গুরুত্বপূর্ণ উভয় পক্ষের জন্য। এরপরে সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো যায় 4 ক্ষেত্রে। 103 ধারায় আছে কি 4টি ক্ষেত্র: মৃত্যুর দর্শুতা, রাত্রিবেলা ঘর ভেঙে অনুপ্রবেশ, ইমারত, তাঁবু বা যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে অনিষ্ট সাধন, চুরি, দস্যুতা, অপরাধমূলক অনুপ্রবেশ, অগ্নিসংযোগের সময় মৃত্যু বা মারাত্মক আঘাতের আশঙ্কা থাকলে। আশঙ্কা বলতে সম্ভাবনা, সম্ভাবনাটাকে নেগেটিভ অর্থে ব্যবহার করা হলে বা খারাপ অর্থে নেতিবাচক অর্থে সম্ভাবনাকে আশঙ্কা বলা হয়। সম্ভাবনা ভালো খারাপ উভয়ই বোঝায়, কিন্তু আশঙ্কা বলতে এটাও একটা সম্ভাবনা কিন্তু নেতিবাচক সম্ভাবনা। তো এরকম যদি আশঙ্কা থাকে তাহলে এই 4টি ক্ষেত্রে, এটা কিন্তু প্রপার্টি রিলেটেড অপরাধ সবগুলো, দস্যুতা প্রপার্টি রিলেটেড, ঘর ভেঙে অনুপ্রবেশ ট্রেসপাস প্রপার্টি রিলেটেড, তারপরে অনিষ্ট সাধন 3 নম্বর পয়েন্টে আছে অগ্নিসংযোগের মাধ্যমে, সেটাও একটা প্রপার্টি রিলেটেড কিন্তু হিউম্যান বডি রিলেটেড না এগুলো। তারপর চুরি দস্যুতা এগুলো করার সময় যদি মানে মারাত্মক আঘাতের আশঙ্কা থাকে, তো এখানে দেখেন উদ্দেশ্য কিন্তু চুরি দস্যুতা বা অপরাধমূলক অনুপ্রবেশ বা অগ্নিসংযোগ, কিন্তু মৃত্যু বা মারাত্মক আঘাতের আশঙ্কা এইটা পড়ে। তাই এইটাকে আমরা প্রপার্টির মধ্যেই নিয়ে আসছি, এই পয়েন্টটা প্রপার্টির মধ্যে আছে। তাহলে আমরা দেখলাম যে বডি সংক্রান্ত যে আপনার মানে নিজের বা অন্যের দেহ রক্ষার্থে 6টি ক্ষেত্রে এবং সম্পত্তি রক্ষার্থে 4টি ক্ষেত্রে, টোটাল কিন্তু 10টি ক্ষেত্রে। একটা আছে 100 ধারায়, আরেকটা আছে 103 ধারায়। এরপর আমরা দেখব যে ওই একই 100 ধারাতে 6টি ক্ষেত্রে, 101-কে 6টি বাদ দিয়ে অন্য ক্ষেত্রে, 103-এ 4টি ক্ষেত্রে এবং 104-এ এই 103-এ যে 4টি ক্ষেত্র বাদে অন্য পরিস্থিতিতে একই ভাষা কিন্তু দেখেন, সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো ব্যতীত অন্য যে কোনো ক্ষতি সাধন যখন অপরাধ নয়।
104 ধারা বিধান মতে 103 ধারায় বর্ণিত 4টি পরিস্থিতি ব্যতীত অন্য পরিস্থিতিতে 99 ধারা নিয়ন্ত্রণ সাপেক্ষে আক্রমণ আক্রমণকারীর মৃত্যু ব্যতীত অন্য যে কোনো কার্য অপরাধ হবে না। ঠিক 104 ধারার ভাষা এবং 101 ধারার ভাষা একই, দেখবেন মনে রাখতে সুবিধা হবে। তাই একটু আমি আপনাদেরকে টেকনিক্যালি বিষয়গুলো নজরে দেওয়ার চেষ্টা করছি। আত্মরক্ষার্থে অপর কোনো নির্দোষ ব্যক্তির ক্ষতি সাধনও করা যায়। তার মানে যে যে আক্রমণ করতে আসলো শুধু তারকেই কি আমি ক্ষতি করতে পারবো, তারই কি মৃত্যু ঘটাতে পারবো? এছাড়া যদি কোনো নির্দোষ ব্যক্তির যদি কোনো ক্ষতি হয়ে যায়, আশেপাশে কেউ আছে, আমি যে আক্রমণ করতে আসলো আক্রমণকারীকে মারতে গেলাম, আমার পাশে আরেকজন ছিল, তাকে আঘাত লেগে তার ক্ষতি হয়ে গেল, সেই ক্ষেত্রে কি আমি আত্মরক্ষার অধিকারের বিষয়টা দাবি করতে পারবো কিনা, এটা বলা আছে 106-এ। অপরাধী দলের মধ্যে অবস্থানরত নির্দোষ শিশু বা কোনো ব্যক্তির ক্ষতি সাধনও অপরাধ হবে। ভিড়ের মধ্যে একজন শিশু আছে, আক্রমণ করতে আসছে, তাকে মারতে গিয়ে আমার আঘাতে শিশুর ক্ষতি হয়ে গেল বা অন্য কোনো ব্যক্তির ক্ষতি হয়ে গেল, সেক্ষেত্রে আমি বলতে পারি এই যে আমি স্টেপটা নিয়েছিলাম এটা তো নিজেকে রক্ষা করতেই নিয়েছিলাম। এখন যেহেতু সেখানে শিশু ছিল, আমার উদ্দেশ্য শিশুকে ছিল না মারার, তাহলে এখানে সবচেয়ে বড় বিষয় পেনাল কোডকে বুঝতে হলে একটা জিনিস আপনাকে মাথায় নিতে হবে, ইনটেনশন। এটা এখানে ফাঁকা একটু জায়গা আছে, দেখবেন ফাঁকা জায়গায় আপনারা লিখে নেন ইনটেনশন। যে যে ব্যক্তি কোনো কিছু করছে, কোনো কাজ করছে, সেই কাজটা অপরাধমূলক কাজ হলেও যদি ইন্টেনশন থাকে অপরাধের, তাহলে সেটা অপরাধ হবে। আর যদি ইন্টেনশন না থাকে, উদ্দেশ্য যদি না থাকে, অভিপ্রায় যদি না থাকে, ইন্টেনশন যদি অনুপস্থিত থাকে, সেটা অপরাধ হবে না। কারণ আত্মরক্ষার অধিকারের ক্ষেত্রে আপনি হয়তোবা মিস্টার এক্স আপনাকে মারতে আসছে, আপনি মিস্টার এক্স কে মারতে যাচ্ছেন, কিন্তু পাশে থাকা এই যে শিশু সি, সে আঘাতপ্রাপ্ত হলো। তাহলে আসলে এই সি বা মানে শিশুকে বা এই চিলড্রেন যারা আছে তাদের মধ্যে একজনকে আঘাত করার কিন্তু আপনার কি ছিল না, উদ্দেশ্য ছিল না, ইন্টেনশন ছিল না। তাহলে এখানে ইন্টেনশনের কারণে কিন্তু আপনি বেঁচে যাবেন। পেনাল কোডের শুরুতেই আছে যে 4টা বিষয় থাকে একটা অপরাধের, যেটা ক্রিমিনোলজি অ্যান্ড পেনোলজি। আমরা এলএলবি অনার্স করার সময় এই কোর্সটা পড়েছিলাম, পেনোলজি অ্যান্ড ক্রিমিনোলজি অ্যান্ড পেনোলজি। তার মানে এখানে অপরাধ বিজ্ঞানের বিষয়, কোনটাকে অপরাধ বলা হবে কোনটাকে অপরাধ বলা হবে না, এই সকল আইনই কিন্তু ক্রিমিনোলজি এন্ড পেনোলজি থেকেই এসেছে। তো ইন্টেনশন আছে, তার মানে সে অবশ্য অপরাধী হবে, ইন্টেনশন নাই অপরাধী হবে না। এটা হচ্ছে মূল বক্তব্য আইনের। যত যতগুলো ক্রিমিনাল ল আছে, প্রতিটা ক্রিমিনাল ল এর মধ্যেই এই যে বক্তব্যটা কিন্তু ফিট করানো যাবে যে ইন্টেনশন থাকলে অপরাধ হবে, ইন্টেনশন না থাকলে অপরাধ হবে না। এটা কিন্তু সকল অপরাধের ক্ষেত্রেই প্রযোজ্য, সকল আইনের ক্ষেত্রে, শুধু পেনাল কোড না। উদাহরণস্বরূপ বলা যায় যে এক্স ওয়াই কে বাঁশের লাঠি দিয়ে আক্রমণ করেন, বাঁশের লাঠি দিয়ে আক্রমণ করছে। এক্স নিজেকে বাঁচানোর জন্য পার্শ্বে পড়ে থাকা অপর একটি বাঁশের লাঠি দিয়ে ওয়াই কে প্রতিরোধ করার চেষ্টাকালে ওয়াই এর ডান হাতে লাঠির আঘাত লাগে। একজন লাঠি তুলেছে, আরেকজন আবার লাঠি তুলে মারতে যাচ্ছে। ওয়াই এর একটি আঙ্গুল ভেঙে যায়, আঙ্গুল ভাঙা মানে কি, গুরুতর আঘাত। এক্ষেত্রে এক্স যেহেতু আত্মরক্ষার্থে উক্ত আঘাতটি করেছে, সেহেতু এক্স এর কোনো অপরাধ হবে না। কিন্তু এখানে উদাহরণটা যদি এরকম দিতাম যে ওই লাঠি দিয়েই মাথাতে একবার আঘাত করলো, একবার আঘাত করে তার হয়তো বা একটা গুরুতর আঘাত হতে পারে। কিন্তু একটা জিনিস আপনারা লিখে নিবেন, মানে 307 ধারার একটা বিধান আছে, 307 ধারায় কি বলা আছে, হত্যার উদ্দেশ্য। তো 307 ধারায় একটা ভালো ডিফেন্স আছে এবং প্রসিকিউশন পক্ষ এটা যাবে, যেমন 99 ধারা উভয় পক্ষে যায় প্রসিকিউশন ডিফেন্স, 307 ধারা মানে অ্যাটেম্প টু মার্ডার হত্যার চেষ্টা, এটাও দুই পক্ষে যাবে। এখানে কোথাও আপনারা লিখে নেন এই 2.2 এর উপরে এই লাইনের মধ্যেই হয়ে যাবে, ধারা 302 ব্র্যাকেটে লিখেন হত্যার চেষ্টা। এখানে মানে বারবার শব্দটা থাকবে কিনা, মানে আঘাত বারবার করা হয়েছে কিনা, মানে রিপিটেড অ্যাটেম্প্ট হয়েছে কিনা, মানে একটা মাত্রই আঘাত করেছে, একটা আঘাত করলে সেটা আত্মরক্ষার মধ্যে থাকবে। তার মানে হত্যার উদ্দেশ্য নাই, এমনি তাকে আটকানোর উদ্দেশ্য ছিল। কিন্তু তাকে যদি 1 2 3 4 মানে পরপর কয়েকটি আঘাত করে ফেলে, মানে এটাকে রিপিটেড রিপিটেড আঘাত যদি থাকে, রিপিটেড হার্ট যদি থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে না, তার উদ্দেশ্যই তাকে মেরে ফেলার। তাহলে মাথায় কেন বারবার আঘাত করবে বা বারবার, একটা দেখবেন যে ইদানিং
ভাইরাল হচ্ছে কি, এরকম ঘটনা ঘটছে খুব দুঃখজনক, যে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। তো পিটিয়ে হত্যা করতে হলে নিশ্চয়ই একবার মারলে মানুষ মারা যাবে না, অসংখ্যবার আঘাত করতে হবে। তাহলে আবারও বলছি, বারবার আঘাত করলে 307 ধারাটা স্ট্রং হয়ে যায়, আর যদি একবারে আঘাত করে 307 ধারাটা কি হয়ে যায়, গুরুত্ব কমে যায়। আশা করি এই উদাহরণ দিয়ে আত্মরক্ষার অধিকারের যে 99 ধারা এটার সাথে 307 ধারা এটার যদি ম্যাচ করে পড়তে পারেন, তাহলে বুঝতে পারবেন বাস্তবে কিন্তু মামলার জামিন করানো থেকে শুরু করে আসামিকে খালাস করানো আপনার কাজে লাগবে। এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্সের বক্তব্য এগুলো। আবার যদি প্রসিকিউশন পক্ষ হন, তাহলে আসামিকে যেন এইগুলো ব্যবহার করতে না পারে, আপনি নিজে ব্যবহার করে নিজের পক্ষে নিয়ে 99 ধারা 307 ধারা যে বিষয়টা বললাম, যে স্যার বারবার আঘাত করেছে, তাহলে আপনি যখন সিআর মামলা ফাইলিং করবেন, তাহলে আসামি মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে, তাহলে আঘাত করে বলে থেমে যাবেন না, বলবেন বারবার আঘাত করে, অন্তত 3বার আঘাত করে কথাটা লিখবেন, এবং সাক্ষীরা যেন জবানবন্দি দেওয়ার সময় বলবে 3বার আঘাত করেছে। তাহলে কি অ্যাটেম্প টু মার্ডার 307 ধারাটা আপনার ভ্যালিড হয়ে যাবে, রিজনেবল হয়ে যাবে। আর যখন একবার আঘাত লিখবেন মামলায়, সিআর মামলা ফাইলিং এর সময়, তাহলে কিন্তু 307 ধারা আসবে না, এটা ফেল করবে, এবং জামিনও সহজে পেয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু কোনো বইয়ে পাবেন না, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমার মামলায় এগুলো আমি ব্যবহার করি এবং সিনিয়রদেরকে দেখি, তাই আদালতে বসে থাকলে এগুলো লক্ষ্য করবেন, দেখবেন এগুলো অনেক শিখতে পারবেন। কোনো ব্যক্তির শরীর ও সম্পত্তি সম্পর্কিত আত্মরক্ষার অধিকারের পরিধি কতটুকু বিস্তৃত, সবিস্তারে আলোচনা করুন। এবার পরিধির কথা বলা হচ্ছে। তো এখানে আমি যে আগে পড়লাম যে প্রশ্নটা 1.1, দেখেন আত্মরক্ষার অধিকার বলতে কি বোঝেন, আত্মরক্ষার অধিকারের পরিধি কতখানি উদাহরণ সহ আলোচনা করুন। আবার কোনো ব্যক্তির শরীর ও সম্পত্তি সম্পর্কিত আত্মরক্ষার পরিধি কতটুকু, সবিস্তারে আলোচনা করুন। তার মানে 1 নম্বর প্রশ্নের মধ্যে 2 নম্বর প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। এই যে এতটুকু হচ্ছে ভিন্ন, এই সংজ্ঞাটুকু ভিন্ন, আর এখানে 1 নম্বরের যে হলুদ হাইলাইট এবং 2 নম্বরের যে হলুদ হাইলাইট, এই পুরো প্রশ্ন মানে একের মধ্যে দুইয়ের উত্তর লুকিয়ে আছে। দেখেন একটু পরে আমি দেখাচ্ছি। তাহলে এইটা আর আমার নতুন করে পড়ার দরকার হচ্ছে না, দেখেন এটাই বলা আছে। এটা অলরেডি আমরা শেষ করলাম, এই যে একই উদাহরণ আছে। ঠিক আছে, তো আপনারা প্রশ্ন যেভাবে আসবে সেভাবে উত্তর করবেন, প্রশ্নের অংশগুলো দেখবেন, একই প্রশ্নের মধ্যে 2-3টে অংশ লুকিয়ে থাকতে পারে। এক্স ওয়াই কে ধারালো চাপাতি দিয়ে আঘাত করেন। এক্স নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে এক্স এর প্রতি একটি গুলি ছোড়েন, যা ওয়াই এর গায়ে লাগে। পরবর্তীতে এক্স আরো একটি গুলি ছোড়েন এবং ওয়াই মারা যায়। একটু আগে আমি এটা উদাহরণ দিয়েছি। বর্ণিত ঘটনার ক্ষেত্রে এক্স আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবে কি, এটা একটি প্রবলেমেটিক প্রশ্ন। দেখেন প্রশ্ন পড়ার আগে, উত্তর দেখার আগে প্রশ্ন নিয়ে একটু বিশ্লেষণ করি। যখন আপনি এরকম প্রশ্ন পাবেন, তখন পরীক্ষার খাতায় আপনি কিভাবে ভাববেন, দেখেন পরীক্ষার খাতায় আপনাকে ভাবতে হবে, এটার উত্তরটা সাজিয়ে নিতে হবে মাথার মধ্যে। একটা প্রশ্ন দেখলেন, বিশেষ করে প্রবলেমেটিক প্রশ্ন, এটা 2-1বার পড়তে হবে, মাথার মধ্যে সাজিয়ে নিতে হবে, হ্যাঁ এটা এই আইনের এত ধারা থেকে আসছে, এটার উত্তর হ্যাঁ হবে না না হবে, হ্যাঁ এটা আপনাকে ভেবে নিতে হবে। এবং উত্তরটা আপনি সাজাবেন কি করে, মাথার মধ্যে আপনি দ্রুত টাইপ করে ফেলবেন, মাথার মধ্যে টাইপ করে ফেলবেন, মানে কাল্পনিক ভাবে আপনি একটা উত্তর সাজিয়ে ফেলবেন। এটা করতে আপনি 1 থেকে 2 মিনিটেই হয়ে যাবে। আপনি ভাববেন হ্যাঁ হ্যাঁ, এটা আমি এইভাবে লিখবো। যখন মাথার মধ্যে সুন্দর একটা উত্তর গোছানো হয়ে গেল, এরপর আপনি খাতায় লিখতে যান, তাহলে কি হবে, প্রতিটা উত্তরই আপনি আগে ভেবে নিতে হবে, যে আমি এটা প্ল্যান করে নিতে হবে মাথার মধ্যে, যে আমি এটা এইভাবে লিখবো। এই মাথার মধ্যে যখন প্ল্যান করছেন, তখন আপনার প্রশ্নে আপনি একটা নোটও নিতে পারেন ছোট ছোট করে, যে আমি প্রথমে এই পয়েন্টগুলো দিব। আপনার কোশ্চেনের মধ্যে ছোটখাটো একটু আঁকা আঁকি করলে কোনো সমস্যা হয় না। তো যখন আপনি প্রশ্নের মধ্যে একটা প্ল্যানিং করছেন, মাথাতে প্ল্যানিং করছেন, তখন সেটা এক্সিকিউশন করেন কোথায়, পরীক্ষার খাতায়। তাহলে আপনার কাটাকাটি হবে না। আপনি ভাবলেন চট করে আবার লিখে ফেললেন, লিখতে গিয়ে দেখেন না এইভাবে লিখলে তো ভালো হচ্ছে না, এটা কেটে দিয়ে আরেকভাবে লিখি, এই যে কাটাকাটি করলেন, নম্বর কমে যাবে। কাটাকাটি খাতা দেখলেই আপনার অন্য প্রশ্নের নম্বরও কমে যাবে। আপনার যখন দেখবে খাতা খালি, মানে খাতা কাটাকাটি করার অর্থ হচ্ছে আপনার খাতার সৌন্দর্য নষ্ট করে ফেললেন, এটা করা যাবে না। এবার দেখেন ঘটনা যখন আমি পড়ছি, প্রবলেমেটিক প্রশ্ন, আপনাকে বাস্তবে এরকম একটা ঘটনা কল্পনা করতে হবে। এক্স ওয়াই কে ধারালো চাপাতি দিয়ে আঘাত
করেন, বাস্তবে এরকম ঘটনা দেখতে না পারলেও সিনেমা বা কোনো সিসিটিভি ফুটেজ, বা এখন তো আবার কেউ ক্যামেরাতে ছবি তুলে, মোবাইলে ছবি তুলে আবার ভিডিও ছেড়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে ওয়াই এক্স কে ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করেন, মাথার মধ্যে কল্পনা করেন এরকম একটা ঘটনা। এক্স নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার, রিভলভার মানে বন্দুক এক ধরনের, বা যেখান থেকে গুলি বের হয়, পিস্তল এই টাইপের একটা আগ্নেয় অস্ত্র, ওয়াই এর প্রতি একটি গুলি ছোড়েন। তার প্রথমে একটি গুলি ছুড়লো যা ওয়াই এর গায়ে লাগে, গায়ে কোথায় লাগলো সেটা উল্লেখ করা হলো না। তো এতটুকু পর্যন্ত কি এটা আত্মরক্ষার প্রতি, মানে আত্মরক্ষার থেকে কিন্তু এটা করলো। কারণ চাপাতি একটা খুবই ধারালো অস্ত্র এবং ভারী অস্ত্র, যেটা দিয়ে মাংস কি করা হয়, মাংস কাটার যে চপার সেটাকে চাপাতি বলে। মানে মাংস হাড় সহ ছোট টুকরো টুকরো করা হয়, দেখবেন কষায়ের কাছে থাকে। তো এইটা দিয়ে কাউকে যদি আঘাত করা হয় তাহলে হাড়ও কেটে নেমে যাবে, মানে বিচ্ছিন্ন হয়ে যাবে শরীর। তো এটা খুবই মারাত্মক একটা অস্ত্র। এটা দিয়ে কেউ যদি আঘাত করতে আসে, অপরপক্ষ রিভলভার দিয়ে আঘাতের চেষ্টা করছে, মানে গুলি করলো নিজেকে বাঁচানোর জন্য। আচ্ছা, যখন একজন ব্যক্তির গায়ে গুলি লাগে সে নিশ্চয়ই আর আক্রমণ করার মতো অবস্থায় থাকে না, সেটাই আমরা ধরে নিই। তাহলে এই পর্যন্ত সে কি পারফেক্টলি ব্যক্তিগত আত্মরক্ষার পরিধি, মানে 99 ধারার যে পরিধি সেটা বজায় রেখেই কি করেছে, আঘাত করেছে। পরবর্তীতে এক্স আরো একটি গুলি ছোড়েন, এখানে কিন্তু বলা নাই যে ওয়াই আবার উঠে দাঁড়িয়ে আবার আক্রমণ করার চেষ্টা করে। ওয়াই প্রথমে একবারে আক্রমণ করার চেষ্টা করে বা আক্রমণ করে, ওয়াই দ্বিতীয়বার আক্রমণ করে, এই কথা কিন্তু এখানে লেখা নাই। যদি দ্বিতীয়বার আক্রমণ করে সেই ক্ষেত্রে হয়তো বা এক্স আবার একটা গুলি করতে পারতো, কিন্তু তা না, ওয়াই কিন্তু কি করেছে, আবার একটা গুলি করেছে এবং ওয়াই মারা, এক্স আরেকটা গুলি করেছে এবং ওয়াই মারা যায়। তো আমার এখানে ব্যাখ্যা হচ্ছে প্রথম গুলিটা আত্মরক্ষার্থে করা হলো, সেলফ ডিফেন্স, কিন্তু সেকেন্ড যে গুলিটা করা হলো এটা নিশ্চয়ই সেলফ ডিফেন্স না। তার মানে এই এক্স এর তাৎক্ষণিক রাগ হয়ে গেছে ওয়াই কে মেরে ফেলার, তার মানে তার মধ্যে ইন্টেনশন চলে আসছে, হয়তো মনে মনে একটা গালি দিয়ে বা গালি উচ্চারণ করে মুখে মেরেই ফেলবো বলে আরেকটা গুলি করে ফেললো, তার ভাইটাল অর্গানে লাগলো, ওয়াই মারা গেল। তাহলে দ্বিতীয় গুলি নিশ্চয়ই ইন্টেনশনালি খুন করার উদ্দেশ্যেই বা মার্ডার করার উদ্দেশ্যেই করলো। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন প্রশ্নের উত্তর চলে আসছে। বর্ণিত ঘটনার ক্ষেত্রে এক্স আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবেন কি, এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে পিছিয়ে দেওয়া হয়, মানে এখানে পাবে না বোঝা যাচ্ছে, কিন্তু আমি এমন ভাবে সাজালাম এটা যে একটু আগে যে উদাহরণটা এখানে আছে দেখেন উপরে, একটু আগে যে উপরে যে উত্তরটা আছে এখানে কিন্তু আবার অধিকার পাবে এই গল্পটা যদি বলা হয়, কিন্তু এখানে কিন্তু আবার উদাহরণটা আত্মরক্ষার অধিকার নাই। তাহলে কখন আত্মরক্ষার অধিকার পাবে কখন পাবে না, এটা আমরা 96 থেকে 106 ধারা যদি ভালোভাবে পড়ি তাহলে এখান থেকে আশা করি উত্তর করে আসব। এবং প্রাসঙ্গিক আইন মানে কোন ধারার আলোকে আমাকে উত্তর লিখতে হবে সেটাও কিন্তু বলতে হবে, বানিয়ে লিখলে তো আর হবে না, আইনের মধ্যে থেকে আপনাকে লিখতে হবে। তাহলে ঘটনা ঘটনা, এখানে দেখেন যে এখানে যে ঘটনাটা বলা আছে, ওয়াই মারা যান, ওয়াই মারা যান এই পর্যন্ত পুরোটাই কিন্তু ঘটনা, ওয়াই মারা যান এখানে পুরোটাই কিন্তু ঘটনা। তাহলে এখানে আমার দেখেন ওয়াই মারা যান পর্যন্ত আমি পুরোটা হুবহু প্রশ্ন থেকে তুলে দেবো, কোনো প্রবলেম, নিজের ভাষাতেও দেওয়া যাবে। বিচার্য বিষয়, প্রশ্নে বর্ণিত ঘটনার ক্ষেত্রে এক্স আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবেন কি, এটা উত্তর মানে জানতে চাওয়া হচ্ছে। বা এখানে লিখতে পারেন পাবে কি না, পাবেন কি না। আচ্ছা, আপনি যখন কোনো প্রশ্নের উত্তর লিখছেন বা বাস্তবে কোনো মামলা লিখছেন, আমার যেটা মনে হয়, আমার যেটা ইথিক্স বা আমার নৈতিকতার মধ্যে ব্যক্তিগতভাবে আমি যেটা ফিল করি, একজন বিচারককে সম্মান দিতে হবে, তাকে আমরা আপনি বলবো, পাবে বলবো না, পাবেন বলবো। তারপরে একজন বাদী যিনি মামলা করেছেন তাকেও আপনি বলে সম্বোধন করব, আবার যিনি আসামি তাকেও আপনি বলেই সম্বোধন করব। এখানে এক্স ওয়াই উভয়কে আপনি বলে সম্বোধন করব, এখানে পাবেন, তাহলে সম্মান দিয়ে লিখলে ভাষাটা শুনতে বেটার লাগে, শ্রুতিমধুর লাগে। তো এইটা মানে আমার যে একজন অপরাধ করেছেন কি করেননি সেটা মামলা জাজমেন্টে, মামলা সাক্ষ্য প্রমাণের পরে জানা যাবে, সাক্ষী দেওয়ার পরে। কিন্তু যখন আসামি অভিযুক্ত, তাকে তো অসম্মান করতে পারি না আমরা, মানে পাপকে ঘৃণা করো পাপীকে নয়। তিনি আসামি, আসামির কাঠগড়ায় আছেন বলে তাকে কটাক্ষ করে কথা বলতে হবে, তাকে আপনি বলা যাবে না এমন না, তাকেও সম্মান দিয়ে কথা বলতে হবে। বাস্তবে আদালতে দাঁড়িয়ে যখন একজন আসামিকে আপনি বলে সম্বোধন করছেন, বিচারক কিন্তু সেটা লক্ষ্য করছেন,
তার মানে আপনি যে একজন ভালো মনের মানুষ, মানুষকে সম্মান দিতে জানেন, এটা কিন্তু প্রকাশ পেল। এটা আপনার একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে ওই আদালতে বিচারকের কাছে, এবং অন্যান্য মানুষরাও কিন্তু দেখবে আপনাকে। আইনজীবী দেখবে, যারা আইনজীবী সহকারী তারা দেখবে, অন্যান্য আসামিরা দেখবে, সাধারণ জনগণও দেখতে পারে যারা থাকবে। এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের খুবই প্র্যাকটিক্যাল নলেজ আমি দিলাম। এটা করবেন, আমার স্টুডেন্ট হিসেবে আমি চাই এই ইথিক্সটা আপনাদের মধ্যে আসুক। এবার প্রাসঙ্গিক আইন, পেনাল কোড এর এই পুরো আইনটা লিখবেন, দা পেনাল কোড, কমা দিবেন, কমাটা দেওয়া জরুরি। 18 and 60 এর 99 ধারার বিধান মতে, ধারাটা আপনারা বাংলায় লিখবেন কিন্তু আইনটা ইংলিশে লিখবেন। যতটুকু সীমা পর্যন্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় তা অতিক্রম করে কৃত যে কোনো কাজ অপরাধ হবে। এটা 99 ধারার পরিধি অতিক্রম করেছে, দ্বিতীয় গুলিটা করা উচিত হয়নি। তাহলে 99 ধারায় কিন্তু সে কি, তার যে আত্মরক্ষার অধিকার সেটা কেড়ে নেবে, যেটা আমি একটু আগেই উদাহরণ অন্য প্রশ্নের উত্তরে দেওয়ার সময় আমি বুঝিয়েছি বাস্তব উদাহরণ দিয়ে। আত্মরক্ষার অধিকারের পরিধি অর্থাৎ যতটুকু পর্যন্ত প্রয়োগ করা যাবে তা 99 ধারাতেই বর্ণিত হয়েছে। অত্র ধারা মতে আক্রমণকারী যতটুকু ক্ষতি করা প্রয়োজন আত্মরক্ষার অজুহাতে তার অতিরিক্ত ক্ষতি করা যাবে না। এখানে কোথাও এক্স এবং ওয়াই এর কোনো বক্তব্যই আমি পেশ করিনি, জাস্ট আইনটা বলেছি। তার মানে আমি এই মুহূর্তে 99 ধারার যে বিধানটা বর্ণনা করলাম, আমি সিদ্ধান্তের ক্ষেত্রে সেই আইনটাকে এবার ব্যবহার করব। হ্যাঁ, তাহলে উপরে আমি প্রশ্নের উত্তর লিখলাম না, জাস্ট আইন দিলাম, এবং সিদ্ধান্তে এসে আমি এবার এই আইনটাকে এই ঘটনার সাথে কিভাবে আমি ইন্টারপ্রিট করব, কিভাবে আমি বাস্তবায়ন ঘটাবো এই আইনকে এই প্রবলেমেটিক প্রশ্নের, এখানে ম্যাচিং করাই দিতে হবে আপনাকে। এটাকে যদি আমি বলি সহজ ভাষায়, ম্যাচিং করাই দিতে হবে প্রশ্নের সাথে আইনের, যেটা সিদ্ধান্তের মধ্যে আমরা পাবো। কিভাবে ম্যাচিং করছি বা মিলিয়ে দিচ্ছি সেটা দেখেন। প্রশ্নে বর্ণিত ঘটনা ও দ্য পেনাল কোড 18 and 60 এর 99 ধারার বিধান বিশ্লেষণ করে, তাহলে আমি এই দুইটা ঘটনা এবং আইনের বিধান বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, তাহলে এই যে সিদ্ধান্ত আমি নিচ্ছি এটাকে আমি নিজে ব্যক্তিগতভাবে মন গড়া সিদ্ধান্ত নিচ্ছি মোটেও না। ঘটনা বিশ্লেষণ করলাম, আইন একটু আগে যেটা আমি ব্যাখ্যা করলাম 99 ধারায়, সেটা আবার আমি বিশ্লেষণ করলাম। এবার দুইটাকে একত্রিত করে আমি একটা আইনসম্মত সিদ্ধান্তে যাব। এক্স নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে ওয়াই এর প্রতি প্রথম গুলিটি ছোড়ার মাধ্যমে যথাযথ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছিলেন। আমি বলে দিলাম প্রথম গুলিটি ছোড়ার মাধ্যমে ঠিকই ছিল, অপরাধ হতো না। কিন্তু প্রথম গুলিটি ওয়াই এর গায়ে লাগার পরও পরবর্তীতে এক্স দ্বিতীয় গুলিটি ছোড়ার ফলে ওয়াই এর মৃত্যু ঘটন আহ, ঘটনার মাধ্যমে আত্মরক্ষার অধিকারের সীমা অতিক্রম করেছেন। অতএব এক্স আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবেন না, বরং দ্য পেনাল কোড 1860 এর 304 ধারার বিধান মতে তার নিন্দনীয় নরহত্যা কালপেবল হোমিসাইড এর শাস্তি হবে। তা সে পাবেন না, এতটুকু পর্যন্ত কিন্তু উত্তর আমাদের ঠিক আছে। হ্যাঁ, এখন আমি এতটুকু কেন দিলাম? এতটুকু দিলাম হচ্ছে মোর স্মার্টনেস দেখানোর জন্য। এই মুহূর্তে আমি লাল হাইলাইটেড করা যে 304 ধারার বিধান নিয়ে আসলাম এবং কালপেবল হোমিসাইডের কথা যে আমি বললাম, এটা হচ্ছে প্রসিকিউশন পক্ষ প্রমাণ করবে যে না 304 ধারার অপরাধ করেছে, এটা খুন হবে না, 302 ধারা হবে না, কালপেবল হোমিসাইড হবে। আত্মরক্ষার্থে যেহেতু সে সীমা অতিক্রম করেছে। আমরা যখন 300 ধারা পড়বো, 300 ধারার মধ্যে কিন্তু হুবহু এই এই বিষয়টা আছে। 300 ধারায় কেউ যদি, ওই যে 4টা ব্যতিক্রম আছে, এই 5টা ব্যতিক্রম, সরি 5টা যে ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমের মধ্যে কিন্তু পড়তে গিয়েও পড়বে না। হ্যাঁ, তো এইটা আমরা দেখবো আমাদের কোন একটি ক্লাসে, এটা আছে মেবি, এটা পরবর্তী ক্লাসে আছে, আগামী মঙ্গলবারে আমরা এইটা পাবো। তো এই লাল হাইলাইটেড অংশটা দেওয়াটা বাধ্যতামূলক না, অপশনাল। আপনি দিলে ভালো হবে, না দিলে সমস্যা নাই। আপনি চা খান, কেউ চিনি ছাড়া খায়, চিনি সহ খায়। 1 কাপ চায়ে যদি 1 চামচ চিনি দেওয়া স্বাভাবিক হয়, 2 চামচ চিনি দিলে একটু বেশি মিষ্টি হবে। যে একটু মিষ্টি চা খায় সে একটু বেশি খুশি হবে। তো অতিরিক্ত তথ্য দিলে নিশ্চয়ই আপনার উত্তরটা খারাপ হবে না, ভালোই হবে। তবে আপনি জেনে বুঝে সঠিক উত্তর দিবেন, এটা একটু ইমপ্রুভমেন্ট করা হয়েছে প্রশ্নের উত্তরটাকে। আচ্ছা, এখানে যদি আরেকটা আমি বলি যে প্রথম গুলিটি
করার পর গুলিটা যদি গায়ে না লাগে তাহলে দ্বিতীয় গুলি তো করতেই হবে। প্রথম গুলি করলাম, গায়ে লাগলো না, সাইড দিয়ে চলে গেল, দ্বিতীয় গুলি করলাম, তখন লাগলো। তখনও কিন্তু দ্বিতীয় গুলি করার ফলে কি, তার আত্মরক্ষার অধিকারটা বজায় থাকলো। তখন আর কি হবে না, মানে দুইটি গুলি করেছে, প্রথম গুলিটা গায়ে লাগেনি, দ্বিতীয় গুলিটা আবার করেছে, তখন গায়ে লেগেছে। তাও কিন্তু কি হবে, রাইট অফ প্রাইভেট ডিফেন্স ক্লেম করতে পারবে, 99 ধারার পরিধিই থাকবে, কারণ প্রথম গুলি গায়ে লাগেনি। আবার দ্বিতীয় গুলি করলো ঠিকই, কিন্তু দ্বিতীয় গুলি দুইটাই পায়ে লাগলো। দুইটা গুলি পায়ে লাগার কারণে সে আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে, কিন্তু নিহত হয়নি। নিহত না হলে আবার কিন্তু আত্মরক্ষার অধিকার বজায় থাকবে, নিহত হলে আর থাকবে না। আবার এমন পরিস্থিতি তৈরি হলো যে মানে আমাকে আঘাত লেগে গেছে এবং আমাকে মারাটা জরুরি। পরিস্থিতির উপর নির্ভর করছে যে 99 ধারার পরিধি কি করেছে কিনা, এক্সিড করেছে কি করেনি। আবার 100 ধারা এর মধ্যে আপনাদের ভাবতে হবে। সম্পত্তি রিলেটেড হলে 103 ধারাও ভাবতে হবে, 101 ধারা বা 104 ধারাও ভাবতে হতে পারে, 106 ধারাও ভাবতে হতে পারে এই ধরনের প্রশ্নের উত্তর করতে। আমার ক্লাস টেস্ট যেটা হবে, এই পেনাল কোডের উপরে একটি পূর্ণাঙ্গ আমি সাবজেক্টিভ ক্লাস টেস্ট নিব, সেটাতে এই ধরনের পেঁচানো প্রশ্ন থাকবে। তো নিজেকে তৈরি করে নেন যেন উত্তর করতে পারেন। আচ্ছা, আরেকটি প্রবলেমেটিক প্রশ্ন আমরা পড়ি। এক্স প্রহিত হওয়ার হুমকির ভয়ে, প্রহিত বলতে অপহৃত বা মানে তাকে মারতে পারে এই ভেবে, বা তাকে আটক করতে পারে বা ধরে নিয়ে যেতে পারে একদল। আচ্ছা, আমরা এটা, এক্স প্রহিত হওয়ার হুমকির ভয়ে একদল ডাকাতের চরিত্র অবগত থাকা সত্ত্বেও উক্ত ডাকাত দলের সাথে যোগদান করে এবং ডাকাতি করে। তাহলে এক্স ভালো মানুষ, সে ডাকাতির সাথে এর আগে কখনো জড়িত ছিল না, কিন্তু একদল ডাকাত দল এসে এক্স কে বলছে আমাদের সাথে যেতে হবে, না গেলে তোর খবর আছে। তো দেখছে যে চাপের মুখে পড়ে সে ডাকাত দলের সাথে চলে গেছে এবং ডাকাতিও করেছে। এক্ষেত্রে এক্স প্রহিত হওয়ার হুমকির ভয়ে ডাকাতিতে অংশগ্রহণ করাই পেনাল কোড এ প্রদত্ত আত্মরক্ষার অধিকারের আশ্রয় লাভের অধিকার হবে কিনা। পরে এক্স বলছে আমি ডাকাত দলে বাধ্য হয়ে গেছি, না গেলে আমাকে ধরে নিয়ে যেত বা আটক করে রাখতো বা আমাকে মারতো, এ ধরনের নানা অজুহাত আছে। তো এখানে যেটা বলা হচ্ছে, এটার কারণে এক্স কি ছাড় পেয়ে যাবে কিনা সেটা আমরা দেখবো এবার। তাহলে ঘটনা আমরা হুবহু দিয়ে দিব প্রশ্ন থেকে, তারপরে বিচার্য বিষয় প্রশ্নকে একটু মডিফাই করে লিখে দিব। প্রাসঙ্গিক আইন, এখানে 102 ধারার দেহ রক্ষার অধিকারের আরম্ভ ও স্থিতিকাল সম্পর্কে বর্ণিত হয়েছে। অত্র ধারা, হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম, প্রাসঙ্গিক আইন পড়ছে 202 ধারার যে বিধান, সেটা দেহ রক্ষার অধিকারের আরম্ভ ও স্থিতিকাল সম্পর্কে বর্ণিত হয়েছে এই ধারায়। অত্র ধারার বিধান মতে দেহ রক্ষার অধিকারের আরম্ভ হচ্ছে দেহের প্রতি আশঙ্কা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে, যেমন কেউ যদি ধমক দেয়, ধমক দেওয়া থেকে আরম্ভ হতে পারে। আর স্থিতিকাল যতক্ষণ ক্ষতির আশঙ্কা থাকে ততক্ষণ পর্যন্ত দেহ রক্ষার অধিকার বিদ্যমান থাকবে। তাহলে এখানে 202 ধারাটা প্রাসঙ্গিক এই প্রশ্নের উত্তর দেওয়া জন্য। তারা ডাকাত ধরে নিয়ে যেতে পারে, তাহলে তার যখন ডাকাত তাকে এসে বলল যে আমার সাথে, আমাদের সাথে ডাকাতি করতে যেতে হবে, তো ডাকাত তার ভালো ভাষায় বলবে না, তাহলে একটা ভয়ানক ভাষায় বলবে, তো তখনই তার আত্মরক্ষার অধিকার শুরু হয়ে গেল। এবং যতক্ষণ পর্যন্ত তাকে এই ডাকাতি যে কাজ, অপরাধটা করার পরে যতক্ষণ না ছেড়ে দিচ্ছে তাকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে বিপদের মধ্যে ছিল, তাদের কবজায় ছিল, তাদের কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে ছিল ডাকাত দলের। অতএব এখানে সে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে, এটাই মূল বক্তব্য। আচ্ছা, দুঃখিত। তো এখানে দেখেন যে আবারও যে ঘটনা এবং এই আইনের বিধান বিশ্লেষণ করে দুইটাকে ম্যাচিং করে এই সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে দেখেন একই ভাষা ব্যবহার করছে। একই ভাষা ব্যবহার করার কারণ যেন এই ভাষাগত বিড়ম্বনে আপনাদের না পড়তে হয়, একই ভাষা বারবার পড়তে পড়তে আপনাদের এই ভাষাটা আয়ত্ত হয়ে যাবে। তার মানে প্রবলেমেটিক যত প্রশ্ন লেখেন আপনি একই ভাষা ব্যবহার করতে পারবেন, নো প্রবলেম। শুধু আইনের নাম এবং ধারা পরিবর্তন হবে, তাছাড়া বক্তব্য কি এই লাইনের। যেহেতু এক্স ডাকাত দলের দ্বারা নিজেকে প্রহৃত তথা অপহরণ হওয়া হতে, তাহলে অপহরণকে সংক্ষিপ্তভাবে এইভাবে লিখেছে প্রহৃত,
মানে অপ্রহিত থেকে প্রহিত। তো হওয়া রক্ষা করার জন্য নিরুপায় হয়ে উক্ত ডাকাত দলের চরিত্র সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও উক্ত ডাকাত দলের সাথে যোগদান করে এবং ডাকাতি করে, যেহেতু এক্স, এক্ষেত্রে দ্য পেনাল কোড 1860 এর প্রদত্ত আত্মরক্ষার অধিকার এর আশ্রয় লাভের অধিকারী হবে। তাহলে এখানে আমরা 102 ধারার যে বিধানটা এখানে এর সাথে ম্যাচ করে মিলিয়ে লিখলাম। কারণ সে বিপদ আশঙ্কা করছিল, সে যদি ডাকাত দলের কথা মতো যদি ডাকাতি না করতো তাহলে হয়তোবা তাকে মেরে ফেলতো এই ভয়ে, বা অপহরণ করে নিয়ে যে আটকায় রাখতো। টপিক 3 আজকের সর্বশেষ টপিক। আশা করি আর খুব বেশি ক্লাস করা লাগবে না, 20 মিনিটে ক্লাসটি শেষ করতে পারবো। অ্যাবেটমেন্ট বা প্ররোচনা। প্ররোচনা, অপরাধের প্ররোচনা বা অ্যাবেটমেন্ট বলতে কি বুঝেন? তাহলে অ্যাবেটমেন্টের সংজ্ঞা, খুব ছোট একটা সংজ্ঞা আমরা দিব। অপরাধের প্ররোচনা বা অ্যাবেটমেন্ট, সাধারণ অর্থে অপরাধের প্ররোচনা বা অ্যাবেটমেন্ট হলো কাউকে ভুল কিছু করার জন্য, বিশেষত কোনো অপরাধ করার ক্ষেত্রে উৎসাহিত করা বা সহায়তা করা। দণ্ডবিধি 1860-এর 107 ধারায় অপরাধের প্ররোচনা বা অ্যাবেটমেন্টের সংজ্ঞা দেওয়া আছে। তাহলে 107 ধারায় যে অ্যাবেটমেন্টের সংজ্ঞা দেওয়া হয়েছে, অ্যাবেটমেন্টের সংজ্ঞা বা ডেফিনেশন বা অ্যাবেটমেন্ট বলতে কি বুঝেন এই টাইপের প্রশ্ন আসলে 107 ধারাটা উল্লেখ করাটা কি মাস্ট, ফরজ, অবশ্যই করতে হবে, কম্পালসারি। না করলে আপনার নম্বর, ডেফিনেশনের ক্ষেত্রে ধারা উল্লেখ না করলে নম্বর অনেক কমে যায়। ভালো নম্বর পেতে হলে অবশ্যই ধারা সঠিক উল্লেখ করতে হবে এবং সেই ধারার মূল বক্তব্যও দিতে হবে। এই ধারা অনুসারে নিম্ন বর্ণিত 3টি ক্ষেত্রে কোনো ব্যক্তি প্ররোচনা দিয়েছে বলে বিবেচিত হবে। লাইনে কি বলা আছে? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো কাজ করার জন্য প্ররোচিত করে, প্রথমত প্ররোচিত করে, দ্বিতীয়ত যদি কোনো ব্যক্তি কোনো বিষয় বা কার্য সম্পাদনের জন্য এক বা একাধিক ব্যক্তিবর্গের সঙ্গে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, এবং আরেকটা কি, যদি কোনো ব্যক্তি কোনো কাজ সম্পাদনের মাধ্যমে অথবা বেআইনিভাবে ওই কাজ করা হতে বিরত থেকে কোনো অপরাধ সংগঠনে ইচ্ছাকৃতভাবে সাহায্য করে, মানে অপরাধটা হতে দেয়, সেক্ষেত্রে প্ররোচনা হবে। তাহলে প্ররোচনা বা অ্যাবেটমেন্টের উপাদান 3টি। হ্যাঁ, এটাকে উপাদান বলে বা এলিমেন্ট 3টি, বা অ্যাবেটমেন্টের শর্ত 3টি। শর্তও বলতে পারে, উপাদানও বলতে পারে। প্রশ্ন আসতে পারে যে অ্যাবেটমেন্টের শর্তগুলো লিখুন, এই 3টি পয়েন্ট লিখতে হবে। প্রশ্ন আসতে পারে অ্যাবেটমেন্টের আবশ্যকীয় উপাদানগুলো লিখুন, এগুলোই। অতএব বোঝা গেল যে যদি কোনো ব্যক্তি উস্কানি দেয়, প্ররোচিত করে, উদ্বুদ্ধ করে, ষড়যন্ত্র করে, আদেশ দেয় বা ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে বেআইনি কাজ করতে সহায়তা করে বা অপরাধ হিসেবে স্বীকৃত সেই কাজগুলি করতে সেই ব্যক্তিকে প্রলুব্ধ করা হয়, তাহলে সেটা অপরাধ সংগঠনের সহায়তা হিসেবে গণ্য হবে। এখানে সহায়তার পরে ব্র্যাকেটে আপনারা অ্যাবেটমেন্ট কথাটা লিখে দিতে পারেন। হ্যাঁ, এই যে সহায়তার পরে নিচে আপনারা ব্র্যাকেটে অ্যাবেটমেন্ট লিখে দেন। অ্যাবেটমেন্ট কথাটা এখানে রিপিট করলে আরো ভালো হবে। এরপরে অ্যাবেটর বা প্ররোচনা দাতা কে? এটাও ছোট একটি প্রশ্ন। প্ররোচনা দাতা বা অ্যাবেটর, এখানে বাংলাতেও প্রশ্ন আসলে আমরা বাংলা দিয়ে ব্র্যাকেট ইংরেজি দিব, আর যদি ইংলিশে প্রশ্ন আসে অ্যাবেটর কে, তাহলে ইংলিশটা আগে দেবো আর ব্র্যাকেটে দেবো বাংলা, কিন্তু লিখবো আবার বাংলাতে। কারণ আমরা বাংলা মিডিয়ামে উত্তর দিব যারা, আমি যেহেতু বাংলা মিডিয়ামে যারা উত্তর দিবে তাদের জন্যই কোচিং করাচ্ছি। সাধারণ অর্থে অপরাধের প্ররোচনা বা অ্যাবেটমেন্ট হলো কাউকে ভুল কিছু করার জন্য, বিশেষ কোনো অপরাধ করার ক্ষেত্রে উৎসাহিত করা বা সহায়তা করা। এটা একটু আগে আমরা দেখলাম। আর যে ব্যক্তি অপরাধের প্ররোচনা দান করেন তিনি প্ররোচনা দাতা বা অপরাধের সহায়তাকারী বা অ্যাবেটর। তাহলে এখানে যিনি খেলাধুলা করেন তাকে কি বলে? খেলোয়াড় বা প্লেয়ার। তো প্লে হচ্ছে গেম, মানে খেলা। প্লে এর বাংলা হচ্ছে খেলা। সেই খেলাটা মানে ভার্ব হচ্ছে প্লে। আর যিনি খেলবেন সে ব্যক্তি হচ্ছে প্লেয়ার। তেমনি অ্যাবেট থেকে অ্যাবেটর, বা প্ররোচনা থেকে প্ররোচনা দাতা, এরকম। যে কাজটিকে বলা হবে অ্যাবেটমেন্ট,
আর যিনি কাজটি করবেন তাকে বলা হবে অ্যাবেটর বা প্ররোচনাদাতা। 107-এ আমরা অ্যাবেটমেন্টের সংজ্ঞা পেলাম, 108-এ পাবো অ্যাবেটরের সংজ্ঞা। 108 ধারার অপরাধে সহায়তাকারীর সংজ্ঞা প্রদান করা হয়েছে অত্র ধারা মতে। যে ব্যক্তি, তাহলে কত ধারা আছে সেটা বলে দিলাম, এবং সেই ধারার কি আছে সেটা আবার বলছি। এবার যে ব্যক্তি অপরাধ সংগঠনে প্ররোচনা দেয়, সহায়তা করে, ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, তিনি প্ররোচনাদাতা বা অপরাধের সহায়তাকারী হিসাবে গণ্য হবেন। নিম্নলিখিত উপায়ে কোনো ব্যক্তি অপরাধে প্ররোচনা দিয়ে প্ররোচনাদাতার ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। কি কি প্ররোচনা দেওয়াই যথেষ্ট অপরাধটি সংগঠিত হোক বা না হোক? মনে করেন এক্স ওয়াই কে বলল যে জেড কে হত্যা করতে হবে, এখন ওয়াই বলল না ভাই আমি এই কাজ করতে পারবো না। তার মানে ওয়াই কাজটি করতে অস্বীকার করলো, বা এক্স ওয়াই কে রাজি করতে পারলো না, ব্যর্থ হলো। এখানে ওয়াই এর কোনো অপরাধ হবে না। কিন্তু এক্স যেহেতু ওয়াই কে প্ররোচনা দেওয়ার চেষ্টা করেছে, অ্যাবেট করেছে, অতএব এটা কিন্তু অপরাধ হবে। তার মানে প্ররোচনা দেওয়াই যথেষ্ট, কাজটি হোক আর না হোক। যাকে বললাম সে কাজ না করলেও আমি বলার কারণেই সেটা অপরাধ হয়ে যাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রবলেমেটিক প্রশ্ন কিন্তু এই জায়গায় আসতে পারে। আবার এই যে লাইন, এই লাইনটা তুলে দিয়ে ব্যাখ্যা করতে বলতে পারে যে প্ররোচনা দেওয়াই যথেষ্ট অপরাধটি সংগঠিত হোক বা না হোক, ব্যাখ্যা করুন। কোটেশন মার্কের মধ্যে এই লাইনটা দিয়ে দিল, দিয়ে দিয়ে এটা ব্যাখ্যা করতে বলতে পারলো, বলতে পারে। আমি ক্লাস টেস্টে হয়তো বা দিয়ে দিতে পারি, বা মডেল টেস্টে দিয়ে দিতে পারি। অতএব এটা নলেজে রাখবেন। শিশু বা অপ্রকৃতিগ্রস্তকে অপরাধে প্ররোচনা দানও অপরাধ হবে। ষড়যন্ত্রের সদস্যরূপে অপরাধে সহায়তা, এগুলো করলে কি হবেন? প্ররোচনা দাতার ভূমিকায় অবতীর্ণ হবেন তিনি। তার মানে তিনি অ্যাজ এ অ্যাজ অ্যান অ্যাবেটর অ্যাক্ট করবেন, ভূমিকা পালন করবেন। এরপরে বলা হচ্ছে যে অপরাধের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে সে অপরাধ সংগঠিত না হয়ে অন্য কোনো অপরাধ সংগঠিত হলে তার জন্য প্ররোচনাদাতার কি দায়? আগের উদাহরণটাই দিই। এক্স ওয়াই কে বললো যে জেড কে হত্যা করতে হবে, হত্যা করতে পারলে তোমাকে আমি 5 লক্ষ টাকা দেবো, এরকম একটা হয়তো বা কি করছে, কন্ট্রাক্ট করছে, ইলিগাল কন্ট্রাক্ট। এখন ওয়াই রাজি হয়ে গেল জেডকে হত্যার জন্য, জেডকে হত্যা করলো, হত্যা করার সাথে সাথে আবার কি করলো, তার কাছে যে মানিব্যাগ ছিল, মোবাইল ফোন ছিল, তার মোটরসাইকেল ছিল, সেগুলোও নিয়ে চলে আসলো। এখন তাহলে কি কি হয়েছে? এখানে দস্যুতা হয়েছে। মনে করেন যে এখানে 302 ধারাও অপরাধ করেছে, হত্যা করেছে, আবার দস্যুতাও করেছে। তাহলে দস্যুতার দায় কি এক্স এর ঘাড়ে যাবে? কারণ এক্স তো দস্যুতা করতে বলেনি, শুধু হত্যা করতে বলেছিল। তাহলে এক্স এর সাজা শুধুমাত্র খুনের প্ররোচনা দেওয়ার জন্য হবে, আর ওয়াই এর সাজা খুন করার জন্য হবে, আবার দস্যুতার উভয় অপরাধ করার জন্য হবে। এটা আমি কিন্তু অলরেডি বলে দিলাম। এই প্রশ্নের উত্তরটা সেইভাবে হবে। যে অপরাধের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে সে অপরাধ অনুষ্ঠিত না হয়ে অন্য কোনো অপরাধ সংঘটিত হলে তার জন্য প্ররোচনাদাতা দায় কি? আচ্ছা, এখানে একটা অপরাধ করতে গেছে, সেটা করতে না পেয়ে আরেকটা অপরাধ হয়ে গেছে। গুরুতর আঘাত করতে বলেছে, গুরুতর আঘাত করতে পারেনি, হয়তোবা সাধারণ আঘাত করেছে। খুন করতে বলেছে, খুন করতে পারেনি, হয়তোবা গুরুতর আঘাত করে চলে আসছে। এরকম হতে পারে। তাহলে কি অপরাধ হবে সেটা দেখা যাক। ভিন্ন কার্যে অপসহায়তা বা প্ররোচনার ফলাফলটা কি? এটা আমরা পাবো 111 ধারার বিধান মতে। যে অপরাধের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে সে অপরাধ অনুষ্ঠিত না হয়ে অন্য কোনো অপরাধ অনুষ্ঠিত হলে তার জন্য প্ররোচনাদারকে এমন ভাবে দায়ী করা যাবে যেন সে যে কাজের জন্য প্ররোচনা দিয়েছিল উক্ত কাজটি অনুষ্ঠিত হয়েছে। মানে যে কাজে প্ররোচনা দিবে তার শাস্তি সে কাজের জন্যই হবে। যদি আম চুরির জন্য প্ররোচনা দেয়, আর আম চুরি করতে যে যদি কাঁঠাল চুরি করে, তাহলে আম চুরির জন্যই তাকে সাজা দিতে হবে। যদিও বাস্তবে যে চুরি করলো তার কাঁঠাল চুরির সাজা হবে, কিন্তু যে প্ররোচনা দিল তার আম চুরির সাজা হবে, আম চুরির প্ররোচনা দেওয়ার সাজা হবে। তার মানে প্ররোচনাদাতা যে কাজটি করতে বলেছিল তার ইন্টেনশন সে কাজটি করার জন্য, তাই ইন্টেনশনের কারণে তার সেই সাজাটাই হবে। আর যে অ্যাকশনটা নিবে, যে কাজটি করবে, তার আবার সেই কাজের জন্য সাজা হবে। তার মানে দুইজনের ভিন্ন ভিন্ন সাজা হবে।
উক্ত প্ররোচনার ফলস্বরূপ ভিন্ন অপরাধটি সংঘটিত হয়েছে, এটা ধরে নিতে হবে। তো এইটাই মূল বক্তব্য। এরপর আবার আমরা প্রবলেমেটিক প্রশ্ন পড়ি। এ, বি এবং সি বিষ প্রয়োগে জেড এর মৃত্যু ঘটানোর জন্য ষড়যন্ত্র করে। তাহলে তিনজন মিলে ষড়যন্ত্র করছে, কে কে? এ, বি, সি। আবুল, বাবুল এবং কবির, যদি নাম ব্যবহার করি। তা নাম ব্যবহার করে না কি কারণে? কারণ নাম ব্যবহার করে যদি প্রশ্ন করা হয়, তিনি যদি আবার এই প্রশ্নকর্তার বিরুদ্ধে মানহানির মামলা করেন যে আমাকে অপরাধী হিসেবে কেন ব্যবহার করা হলো, তো এই কারণে এই দায় এড়ানোর জন্য কি করা হয়? ABCD অক্ষর ব্যবহার করা হয়। ABCD বর্ণগুলো ব্যবহার করলে বা ক খ বর্ণ ব্যবহার করলে আর কেউ এই ক্লেম করতে পারবে না যে আমার নাম কেন ব্যবহার করলো। ষড়যন্ত্রের অংশ হিসাবে এ বিষ সংগ্রহ করার জন্য বি কে টাকা দেয়। আচ্ছা, মজা করে যেহেতু বলছিলাম আবুল, বাবুল, কবির। আচ্ছা, আর সি দ্বারা কবিরও বলতে পারে বা অন্য কারো, অন্য কোনো নামও আমরা রাখতে পারি। আচ্ছা, এখানে যখন আপনাদের এই যে, আমার বিশেষ করে এটা সমস্যা হতো যখন আমি শিক্ষানবিশ ছিলাম, প্রস্তুতি নিচ্ছিলাম, তাহলে ABC এই যে বর্ণ ব্যবহার করলে, লেটার ব্যবহার করলে বিরক্ত লাগতো। তখন আমি এটাকে রিপ্লেস করে নিতাম মনে মনে, বা আমি এখানে লিখেই দিতাম এ মানে আবুল, বি মানে বাবুল, সি মানে অন্য হয়তো বা কারো একটা নাম দিয়ে দিলাম। তাহলে আমার পড়তে এবং কল্পনা করতে ঘটনাটা সুবিধা হতো। এখন হয়তো বা প্র্যাকটিস করতে করতে আর সমস্যা হচ্ছে না, দ্রুত বুঝে যাচ্ছি। কিন্তু আপনাদের যারা প্রথম পড়বেন তাদের একটু বুঝতে সমস্যা হবে, দ্বিতীয়বার একটু সমস্যা কমবে, 4-5 বার পড়লে তাদের আয়ত্তে চলে আসবে। কিন্তু পরীক্ষার হলে কিন্তু 4-5 বার পড়ার কি সময় পাবেন? এতবার পড়তে গেলে তো সময় নষ্ট হয়ে যাবে। তাহলে দ্রুত আপনার ব্রেনে বিষয়টা আসার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, বাসায় বারবার পড়ে, এবং আমি যে টেকনিকগুলো ব্যবহার করছি আপনাদের বোঝানোর জন্য, সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে। এবং বারবার যদি আপনি পরীক্ষা দেন আমার কাছে, তাহলে আপনাকে নতুন নতুন আমি একটা প্রবলেমেটিক প্রশ্ন দিচ্ছি। আমার নোটেও যেটা নাই, বিগত সালে কোনো প্রশ্নেও, মানে কোনো পরীক্ষায় আসেনি, তার মানে বাংলাদেশের কোনো গাইডেও নাই, একেবারে ফ্রেশ একটা প্রশ্ন। তখন আপনার ব্রেন সেটাকে কিভাবে রিসিভ করছে, রিয়াক্ট করছে কিভাবে, সেটা কিন্তু খুব দক্ষতা বৃদ্ধি করবে, আপনার বৃদ্ধি করার জন্য সেটা খুব কাজে লাগবে। এই কারণে আপনাদের অনুরোধ করব আপনারা পরীক্ষাগুলো দেন, পরীক্ষাগুলো দিলে আপনাদেরই লাভ। তো পরীক্ষা দিবেন, অল্প সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে বলে আমার খাতা দেখতেও ইচ্ছা করে না, বিরক্ত লাগে। খাতা দেখতে যে হতাশ হয়ে যায় যে অল্প কয়েকজন পরীক্ষা দিয়েছে। আপনাদের গত পরীক্ষার রেজাল্টটা আমার আগামীকালকে দেওয়ার ইচ্ছা আছে, আগামীকালকে পাবেন আশা করি। আর এবার আমি পেনাল কোডের পরীক্ষাটা, মানে আগামী সপ্তাহে পরীক্ষা হচ্ছে না, পরের সপ্তাহ থেকে পরীক্ষা হবে, দেখছেন রুটিনটা। তার মানে একটা করে সাবজেক্ট শেষ করব, তারপরে তার উপরে পরীক্ষা নেবো, তাহলে বেটার হয়। না, টপিক কম হলে প্রশ্ন কোথা থেকে করব মাথায় আসে না। তাহলে ষড়যন্ত্র করলো, ষড়যন্ত্রের অংশ হিসাবে এ বিষ সংগ্রহ করে বি কে দেয়, তার মানে এ বিষ কিনে নিয়ে আসলো বা কোথা থেকে নিয়ে আসলো এবং বি কে দিল। তাহলে বিষ সংগ্রহ করে বি উক্ত, সরি, এ বিষ সংগ্রহ করার জন্য বি কে টাকা দেয়, তার মানে এ দিল টাকা, বি বিষটা কিনে আনলো এবং সি কে দিল। বিষ সংগ্রহ করে বি উক্ত বিষ সি কে অর্পণ করে, মানে দেয় তার জেড কে খাওয়ানোর জন্য, এবং সি উক্ত বিষ দ্বারা জেড এর মৃত্যু ঘটায়। তার মূল ঘটনা কি? এ দিল টাকা, বি কিনে আনলো বিষ, সেই বিষ দিয়ে সি জেড কে প্রয়োগ করে বা খাইয়ে মেরে ফেললো। এই তো ঘটনা। একেবারে নিজের ভাষায়, প্রয়োজনে নিজের আঞ্চলিক ভাষায় মাথার মধ্যে নিয়ে নেবেন, যেন ঘটনাটা আপনি বুঝতে পারেন যে হ্যাঁ কি ঘটনাটা ঘটছে, যদিও কাল্পনিক। তারপরে আপনাকে কল্পনা করতে হবে, বাস্তবে বুঝতে হবে যে হ্যাঁ এই ঘটনাটা ঘটলো। এই যে ঘটনার যে একটা সিকুয়েন্স, ধারাবাহিকতা, সেটা আপনাকে মাথায় নিতে হবে, না হলে উত্তর করতে পারবেন না, ভুল হয়ে যাবে। জেড এর মৃত্যুর জন্য এ, বি এবং সি এর দায় দায়িত্ব ব্যাখ্যা করুন। মারলো কিন্তু সি, আর বি শুধু টাকা, এ শুধু টাকা দিয়েছে আর বি শুধু বিষ কিনেছে, আর সি হচ্ছে মূল কাজটা করেছে। তাহলে কি এ আর বি কে সাজা দেওয়া যাবে কিনা, আসলে এটাই মূল বিষয়। এখানে দেখেন ঘটনা, প্রদত্ত প্রশ্নের তথ্যসমূহ, এই যে এটা আমার 22 সালের যে নোট ছিল, 22 সালে আমি এই স্টাইলে উত্তর করতে বলতাম, এটাও ব্যবহার করতে পারেন, অথবা এটার পরিবর্তে লিখতে পারেন ঘটনা।
এই ঘটনাকে সেন্টেন্সে লিখতে পারেন অথবা 1 2 3 এভাবে পয়েন্ট করেও লিখতে পারেন। ঘটনা চলে গেল। এবার আলোচ্য প্রশ্নের জিজ্ঞাসিত বিষয় এই যে, বলে আমি জিজ্ঞাসিত বিষয় জেড এর মৃত্যুর জন্য এ বি এবং সি এর দায় দায়িত্ব ব্যাখ্যা করতে হবে। এটাকে আমরা বলতে পারি কি বিচার্য বিষয়, যদি মানে নতুন স্টাইলে যদি লিখতে চান। এরপরে যে আমি যে আইনের কথা লিখছি 107 ধারা, এটার উপরে আমরা লিখে দেবো প্রাসঙ্গিক আইন, তাহলে পয়েন্ট হয়ে গেল, 3 নম্বর পয়েন্ট। 107 ধারায় অপরাধের প্ররোচনা বা অ্যাবেটমেন্ট সংজ্ঞা দেওয়া হয়েছে। এই ধারার বিধান অনুসারে নিম্নলিখিত 3টি ক্ষেত্রে কোনো ব্যক্তি প্ররোচনা দিয়েছে বলে বিবেচিত হবে। মানে প্ররোচনার শর্ত বা উপাদান 3টি। অলরেডি এই 3টি পয়েন্ট আমি এর আগে পড়েছি, তাই আর পড়লাম না, এখানে স্কিপ করে গেলাম, কিন্তু আপনাদের লিখতে হবে পরীক্ষার খাতায়। এরপরে সিদ্ধান্ত, আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ ও 107 ধারার বিধান মতে। এখানে 107 ধারা কোন আইনের সেটা উল্লেখ করিনি, না করলেও সমস্যা নেই, কারণ উপরে আমি উল্লেখ করেছি তাই। তবে এখানে আবার উল্লেখ করাটা বেটার। ইংলিশ উল্লেখ করবেন, দ্য পেনাল কোড 18 and 60। এ বি এবং সি ষড়যন্ত্র করে পরস্পরকে সহযোগিতার মাধ্যমে বিষ প্রয়োগ করে জেড জেড কে জেড এর পরে কে হবে খুন করেছে। উক্ত ষড়যন্ত্রের অংশ হিসেবে এ বিষ সংগ্রহ করার জন্য টাকা প্রদান করে, আর বি বিষ সংগ্রহ করে এবং সি উক্ত বিষ প্রয়োগ করে জেড এর মৃত্যু ঘটায়। এখানে সি স্পষ্টত দণ্ডবিধি 1860 এর 302 ধারায় খুনের জন্য অভিযুক্ত হবে, কারণ সে তো ডিরেক্ট খুন করলো বিষ প্রয়োগ করে। এ ও বি উক্ত খুনে সহায়তার জন্য 107 ধারায়, মানে সে এ বি দুইজনই হচ্ছে অ্যাবেটর, বিধান মতে দোষী হবে এবং তাদের বিরুদ্ধে দণ্ডবিধি 1860 এর 302 এবং 109 ধারায় অভিযোগ গঠন করে বিচার করা যাবে। 109 ধারা কেন? 109 ধারা হচ্ছে অ্যাবেটমেন্টের জন্য। এখানে দেখেন তারা কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, মানে 2 নম্বর যে পয়েন্ট, হ্যাঁ, এই যে 2 নম্বর পয়েন্ট, এই 2 নম্বর পয়েন্টের সাথে তাদের কর্মকাণ্ড কি ম্যাচ করেছে, মিল হয়েছে একবারে হুবহু। আবার তো এখানে আজকে আমাদের আলোচনার বিষয় এটা, আমরা নেক্সট পড়ব পরবর্তী টপিক। নেক্সট ক্লাসে আমরা 2টা টপিক পড়বো, 4 এবং 5। আজকে একটা টপিক বেশি রেখেছিলাম, কারণ আজকের যে 3টা টপিক, 3টে টপিকই সহজ ছিল, ছোট ছিল। কিন্তু 4 নম্বর টপিক ছোট আছে, কিন্তু 5 6 7, 5 6 7 এই টপিকগুলো অনেক বড়। তা আমি বাধ্য হয়ে আজকে রুটিন তৈরি করতে গিয়ে লক্ষ্য করলাম আমি 2 সপ্তাহে পেনাল কোড শেষ করতে হলে অবশ্যই আমাকে 1 2 3 3টা টপিক প্রথম ক্লাসে শেষ করতে হবে। আশা করি আগামী ক্লাসে এই 40 40 80 মিনিটে ক্লাস ক্লোজ করতে পারবো। এই মুহূর্তে আমি প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। কেউ যদি প্রশ্ন করতে চান, আমি তাদের সবার মাইক নিচ থেকে যেন চালু করতে পারেন সেইটার একটা, হ্যাঁ, আমি সেটিং এমন ভাবে করে দিলাম, এখন আর রেজ হ্যান্ড করা লাগবে না, কেউ চাইলেই নিজের মাইকটা অন করে আমার সাথে কথা বলতে পারবেন। আজকের 3টা পেনাল কোডের যে টপিক, সেই টপিক সম্পর্কে কোনো জায়গায় বুঝতে না পারলে বা কোনো জায়গায় কোনো অসঙ্গতি লক্ষ্য করলে আমাকে এই মুহূর্তে বলেন, সেটা বিষয়ে আমি আবার রিপিট করব। হ্যাঁ, একজন মাইক অন করেছেন মনে হচ্ছে, তিনি যদি কথা বলতে চান তাহলে অবশ্যই। শিবলি ভাই লাইন অন আছে, শিবলি ভাই কিছু বলবেন? জি, আমার একটা ছোট প্রশ্ন হচ্ছে, আজকে যে শেষ যে টপিকটা আমরা আলোচনা করলাম, শেষ প্রবলেমটা হুম, নিয়ে, বলেন। এখানে সেখানে দেখা যাচ্ছে একদম শেষ যেটা বাক্য, অর্থাৎ তাদের বিরুদ্ধে দণ্ডবিধি 1860-এর 302 এবং 107 ধারায় অভিযোগ গঠন করে বিচার করা যাবে। এখানে কি 34 ধারাও তো নিশ্চয় আসবে, তাই না? যেহেতু তারা না, একসাথে। এখানে 107 না, 109 ধারায়, 109 ধারা দিতে হবে। অ্যাবেটমেন্টের সংজ্ঞার ধারা না, অ্যাবেটমেন্টের সাজার ধারা হচ্ছে 109 ধারা। আবারও বলি, আপনার মার্ডারের সংজ্ঞা দেওয়া আছে 300 ধারায়, কিন্তু চার্জ গঠন কি 300 ধারায় হয়? 302 ধারা হয়, মানে সাজার ধারায় চার্জ গঠন করা হয়, তাই না? জি। আবার চুরির সংজ্ঞা দেওয়া আছে 378-এ,
চার্জ গঠন কিন্তু 378-এ হয় না, 379 বা 80, ঠিক আছে, সাজার ধারায়। তেমন অ্যাবেটমেন্টের সংজ্ঞা দেওয়া আছে 107-এ, অ্যাবিটরের সংজ্ঞা দেওয়া আছে 108-এ। এই দুইটা ধারায় কখনো চার্জ গঠন হয় না, 109-এ চার্জ গঠন হয়, বা 110 বা 111। তো এই এ বি এর 109 ধারায় চার্জ গঠন করা হবে, এবং 109 ধারায় যদি তাদের অ্যাবেটমেন্ট প্রমাণিত হয়, তাহলে যেহেতু 109 সাথে 302 আছে, তার মানে এদেরও মৃত্যুদণ্ড হতে পারে, তিনজনেরই মৃত্যুদণ্ড হতে পারে এই ঘটনায়। এবার আপনি বলছেন 34 ধারা আসবে কিনা, না 34 ধারা আসবে না। যেখানে অ্যাবেটমেন্ট স্পষ্ট আছে সেখানে 34 ধারা আসবে না। 34 ধারা হতে হলে এ আর বি কেও ঘটনাস্থলে থাকতে হতো। বিষ প্রয়োগ করার সময় শুধুমাত্র জেড এর কাছে সি ছিল, এ বি ছিল না। মানে অ্যাক্টিভ পার্ট প্লে এ আর বি এর নাই। এ আর বি দূর থেকে কলকাঠি নাড়িয়েছে, ধরি মাছ নাসুই পানি। বড়শি দিয়ে মাছ ধরার ক্ষেত্রে হাতে পানি লাগে না, মানে জলে নামা লাগে না। তো এ বি দূর থেকে কাজ করেছে, এটা অ্যাবেটমেন্ট। কিন্তু চৌধুরী ধারা হতে হলে কাজ থেকে কাজ করতে হবে, সবাইকে অ্যাক্টিভলি পার্ট প্লে থাকতে হবে, মানে অংশগ্রহণ করতে হবে অপরাধে অ্যাক্টিভলি, তাহলে চৌধুরী ধারা হবে। ঠিক আছে। জি, বুঝতে পেরেছি। এবং কখনো অ্যাবেটমেন্টের ধারা এবং চৌধুরী ধারা একসাথে কখনো আসে না, দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, আপাতত নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর জায়গায় প্রশ্ন করেছেন। আর কারো প্রশ্ন আছে? থাকলে লাইন অন করে প্রশ্ন করতে পারবেন, এখনো যথেষ্ট সময় আছে। আর আমার এরকমও হয়েছে যে পরীক্ষা এক সপ্তাহ পরে এই সময় সবার প্রশ্ন বের হয়। আমার রাত 2টা পর্যন্ত, 9:30টায় ক্লাস শুরু করেছে, রাত 2টা পর্যন্ত প্রশ্নের উত্তরই দিয়ে যাচ্ছি, এরকমও হয়েছে। এখন তো বসে ক্লাস নেই, স্ক্রিনে। তখন পিছনে আমার হোয়াইট বোর্ড থাকতো, হোয়াইট বোর্ডে ক্লাস নিতাম আমি দাঁড়িয়ে। তো রাত 9:30 থেকে শুরু করে রাত 2টা পর্যন্ত দাঁড়িয়ে আমি ক্লাস নিয়েছি, যদিও 10 মিনিট করে ব্রেক নিয়েছি। তো এরকম ডেডিকেশন দেখে ক্লাস নিয়েছি, আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। ওই সময় যারা ক্লাস করেছেন অনেকে সফল হয়েছেন, বিভিন্ন জায়গায় অ্যাডভোকেট হিসেবে আছেন, এবং এই ডেডিকেশনের ফল আমি পাচ্ছি। যেমন আজকে দুইজন সাতক্ষীরার দুই ভাই আছেন ক্লাসে। তো তারা কিন্তু আমার 22 সালের একজন সাতক্ষীরার অ্যাডভোকেট আছে, 22 সালের ব্যাচের, এবং 23 সালের ব্যাচেরও একজন অ্যাডভোকেট আছেন ওখানে। তো তাদের মাধ্যমেই নতুন স্টুডেন্ট পাচ্ছি। এবং ক্লাসে ঢোকার কিছুক্ষণ আগে মেহেরপুর বার থেকে আবার 3জন ভর্তি হওয়ার প্রমিস করলেন, আগামীকালকে হয়ে যাবে রিটার্ন ব্যাচে। সার্কুলার দিলে আরো স্টুডেন্ট পাবো। এটার কারণ কি? আমার আন্তরিকতা, আপনাদের পছন্দ। আমি হয়তোবা ততটা জ্ঞানী না, কিন্তু পাশ করানোর জন্য, মানে আপনাকে তো 100 পেতে হবে না, পাশ করানোর জন্য আপনাকে 70-80 নম্বরের মতো কাছাকাছি নিয়ে যাওয়ার মতো অন্তত আমার অ্যাবিলিটি আছে আপনাদের তৈরি করে দেওয়া। টুকটাক ভুল হয়তোবা নতুন নোট হিসাবে দু এক জায়গায় থাকতেই পারে, তো সেগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। নেক্সট যে এডিশন আসবে সেখানে আরো ক্লিয়ার হবে। কিন্তু আপনাদেরকে আমি মোটিভেশন দিতে পারবো, ধরে রাখতে পারবো ক্লাসে, এবং শেষ পর্যন্ত যে ফাইনাল সাজেশন দিব আপনাদেরকে, এটা খুব কাজে লাগবে। যেমন 23 সালে আমার রিটেনের নোট থেকে 55 বা 56-র মতো মেবি কমন ছিল। এটা কিন্তু যথেষ্ট। বাংলাদেশের এবার রিটেনে কিন্তু 1 মাসের প্রস্তুতিতে কেউ ভালো খুব একটা করতে পারেনি, কোনো কোচিং সেন্টার বা কোনো বই থেকে কমন খুব একটা আসেনি। তো আমার ছোট্ট নোট থেকে কিন্তু 56 নম্বরে কমন ছিল। এটা কিন্তু আমার জন্য একটা বড় সাফল্য, এবং সেটার ফল আমার স্টুডেন্টরা পেয়েছে যারা পাশ করে অ্যাডভোকেট হয়েছে, যদিও অল্প সময় ছিল। তো এবার যেহেতু অনেক সময় পাচ্ছি, দেখবেন যে এই ক্লাসটাই আমি নিয়েছি প্রথম দিকে, যখন আমি লিখিত ব্যাচ শুরু করেছিলাম, তখন যে বক্তব্য ছিল, একই টপিক একই পড়া, কিন্তু এখন বক্তব্যের মধ্যে কিন্তু একটু কি আছে, পরিবর্তন আছে। হয়তোবা একটু বেশি বক্তব্য একটু অন্য আঙ্গিকে দেওয়ার চেষ্টা করছে, এবং আরো প্র্যাকটিক্যাল নলেজ দেওয়ার চেষ্টা করছি, যেটা আদালতেও আপনার কাজে লাগবে। কারণ আমি তো প্র্যাকটিস করছি, অ্যাক্টিভ প্র্যাকটিশনার আমি। আমার কোচিং এর থেকে আমার প্র্যাকটিসের ঝোঁক বেশি। কোচিং আপনাদের উপকার করার জন্য করছি। এটা হয়তোবা একটা টিচার প্যানেল তৈরি করে আমার চাপ কমে আসবে, কারণ আমার মামলার সংখ্যা তো মানে বাড়ছে, যথেষ্ট বাড়ছে। প্রতি মাসে আমার অনেক মামলা আসছে, সেটা চাপও আমাকে নিতে হচ্ছে। তো যাই হোক, যেহেতু কেউ প্রশ্ন করছেন না, তো ক্লাস আমি শেষ করে দিব। তারপরেও যদি কেউ
এই যে ভিডিও দিয়ে দিব, যে ভিডিওটা রেকর্ড হচ্ছে, ভিডিও পাওয়ার পরেও যদি প্রশ্ন করতে চান আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন, আমি মেসেজে উত্তর দিয়ে দিব। অথবা যদি আলোচনা করার দরকার হয় আমি বলে দেবো যে এই প্রশ্নের উত্তর আপনাকে আহ, এ- এই সময় বা বিকাল 5টা বা 6টার সময়, মাগরিবের আগে পড়ে বা ক্লাসের আগে পড়ে কোনো একটা সময় আমি বলে দেবো, ওই সময় আপনি চেষ্টা করবেন আমার সাথে কথা বলে সেটা সমাধান করে নেওয়ার। যেমন শামসুজ্জামান ভাই, তিনি কিন্তু বারবার লাইনে এসে কথা বলতে সমস্যা হচ্ছিল ক্লাসের বিরতিতে, কিন্তু প্রথম বিরতিতে আমি কিন্তু 3-4 মিনিট পরে আসছি ক্লাসে। এটার কারণ কি, ওনাকে আমি সময় দিচ্ছিলাম বিরতিতেই, এবং ওনার সমাধান করে দেওয়ার পরে কিন্তু আমি আবার ক্লাসে আসছি। এই কারণে একটু দেরি হয়েছে। আমি চাই না কারো মনের মধ্যে একটু প্রশ্ন থাকুক, কোনো প্রশ্ন নিয়ে তিনি সেটা নিয়ে দ্বিধায় ভোগে থাকেন, কোনো ভুল জিনিস তার মাথায় প্রবেশ করুক। স্বচ্ছ স্পষ্টভাবে বুঝে বুঝে পড়বেন, সেটা লং লাস্টিং হবে, আপনাকে পরীক্ষার খাতায় উতরিয়ে দিবে। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।